আরও মৈত্রী হেসে উঠল, আয়েশাও বলেই হেসে উঠল। খাদিজা মুচকি হাসলো। শতক বেশ লজ্জায় পড়ল। সত্যি কিভাবে আসা ঠিক হয়নি। নতুন জামাই শ্বশুরবাড়ি গেলে তো কত মিষ্টি মাছ পান সুপারি নিয়ে যায়। শতক কি বলবে ভেবে পাচ্ছে না। ছোট আম্মা এভাবে লজ্জায় ফেললো। শতক মাথা চুলকে হ্যাঁ বুঝালো। খাদিজা বলল, আয়ু আর লজ্জা দিস না বেচারাকে, বাপ কিছু কইবি? শতক হেসে আরুকে কোলে নিয়ে বলল। আয়েশা আবার হেসে বলল। আমাদের মেয়েকে ছাড়া চলছে না, না? শতক আবার লজ্জা পেল খানিকটা। এই ছোট আম্মাটা হাত ধুয়ে তার পিছনে পড়েছে। সহস্রটা আসলে ভালো হতো, জবাব দিয়ে মুখ বন্ধ করে দিত। খাদিজা মুচকি হেসে বলল, আয়ু থাম তো, অনেক হয়েছে। আর মিঠু যা, আব্বার সাথে দেখ কি দরকার। এক কাজ কর, বই খাতা নিয়ে যা। কি দরকার বলো? শতক মৈত্রীর দিকে তাকালো। বিয়ের পরদিনই ঢ্যাং ঢ্যাং করে বাপের বাড়ি এসে বসে আছে, যাওয়ার নাম নেই। হাজার কথা কবিতা বিকেলে চলে যাবে। হাজার তো হলে যাবে কিছু রান্না করে দেওয়ার জন্য, নিয়ে যাবেনি। রানু খালা আছে বাড়িতে, মা রাতেই রান্না করতো, কিন্তু বিয়ের চক্করে পারেনি। মৈত্রী শটাং হয়ে বলল, আমি পারবো না ওই ইবলিশে জন্য রাখতে। সকালে কি কি করলো আমি ভুলি নাই। শতকের মুখটা গম্ভীর হয়ে গেল। বড়দের সামনে তার কথা অস্বীকার করায়। বরং মা তাহলে গেলাম বলেই আরুকে কোলে নিয়ে চলে গেল। গেট পেরিয়ে মৈত্রী ভেঙচি দিল। এতক্ষণ কথা বলল না, আর এখন ভাইয়ের রান্না করে দেওয়ার আদেশ দিল। খাদিজা চোখ রাঙিয়ে বলল, তুই মুখের উপর না করে দিলি? যা এক্ষুনি রান্না কর হাজারের জন্য। গুরুজনদের কথা অমান্য করতে নেই। এখন থেকে শতক যেভাবে বলবে সেভাবেই চলবে, কখনো কোনো নালিশ না আসে। মৈত্রীর রাগ হলো শতকের উপর। যদি অন্য কারোর জন্য রান্না করতে বলতো সে খুশি খুশি করে দিত, কিন্তু ওই সহস্রের বাচ্চার জন্য। সকালে মেজো আম্মার কানে বিষ ঢালছিল, সে নাকি তাদের পথে নামাবে। তাকে ড্রাকুলাও বলল। কাল পরীক্ষা, কিছু পড়া হয়নি। এত পড়া কখন শেষ করবে? প্রয়োজনীয় বই খাতা নিয়ে ঘরে গিয়ে কলেজ ব্যাগে ভরলো। একটা জামার সেট, বোরখা ও স্কার্ফ নিল। তারপর গটগট পায়ে বেরিয়ে গেল। খাদিজা আয়েশা হাঁ করে তাকিয়ে দেখতে থাকলো। মৈত্রী ও বাড়ি গিয়ে দেখলো শতক রান্নাঘরে। আরও সোফায় বসে মোটু পাতলু দেখছে আর হাসছে, হাতে চকবার। শতক রানু খালাকে কিছু বলছে। সে রুমে গিয়ে ব্যাগটা রেখে রান্নাঘরে এলো। সহস্র সেখানে মৈত্রীকে দেখে বলল, থুরি বউ এসেছে, কিছু রান্না করে দে না বোন, হলের খাবার খুবই বাজে। রানু খালা রেঁধে দেবে, আর তাতেও না হলে তুই নিচে রেঁধে নিয়ে যা। অন্য কি বলছিস কেন? মৈত্রী শতকের দিকে চাইল। শতক তার দিকে চেয়ে মৈত্রী চোখ রাঙানি দিল। শতকের চোখ বড় বড় হয়ে গেল। বউ হয়ে এসেছে একদিনও হয়নি, আর তাকে চোখ রাঙানি দিচ্ছে, আবার বেঞ্চিও কাটলো। ভাই তোর বউকে দিয়ে রান্না করাবো বলে তোর জ্বলছে? শুনে রাখিস, মিঠু আমার বোন হয়। মৈত্রী হেসে ফেলল। হাজার ভাই তেল কম দাও। তেল না মিঠু আপা, তুই তো আমার ছোট পেয়ারের বোন। আচ্ছা, তুই তো আমার ছোট পেয়ারের বোনু। তবে তোর সাথে ঝগড়া করলে, তোরে পচাইলে শান্তি পাই। আমারে দেখলে রাগ হয় তাই না? হ্যাঁ হ্যাঁ, তবে হলে গেলে মিস করিস না। হাজার ভাই হয়েছে, ইমোশনাল ব্ল্যাকমেল বাদ দাও। তুমি যে ঝগড়টে লোক আমি জানি। এখন শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। फूलों का तारों का सबका कहना है, एक हजारों में মিঠু बहना है। মিঠু, আচ্ছা তুই তোর একমাত্র জামাকে ভাই বলে ডাকছিস? তোর ভবিষ্যৎ বাচ্চারা তো কনফিউজ হয়ে যাবে। আমার ভাইকে আব্বু ডাকবে নাকি মামু ডাকবে? শতক হাসলো। রানু খালা বলল, ছোট আব্বা হাসা কথা কইছেন? বৌমা, তুমি আর বড় আব্বারে ভাই ডাইকো না, জামাইরে ভাই ডাকতে নাই। আল্লাহ গৌসা করব। মৈত্রী বেশ লজ্জা পেল। ছোট থেকেই ভাই ডেকে এসেছে। শতক হেসে চলে গেল। সহস্র আরো বিভিন্ন কথা ছুরি নিয়ে বসলো। এই বেলায় তো। তারপর আবার হলে সাদামাটা জীবন। পৌনে একটার দিকে মাহিদ ও ঝর্ণা এলো। মাহিদ কোথায় ভেবেছিল তাড়াতাড়ি আসবে, শ্বশুর বাড়িতে এই অল্প জামাই আদর খেতে গিয়ে দেরি হয়েছে। বাড়ি গিয়ে মায়ের সাথে কুশল বিনিময় করে শতকদের বাড়ি যায়। মেন দরজা দিয়ে বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে থেকেই দেখতে পায় মৈত্রী রান্নাঘরে রান্না করছে। সে চুপি চুপি পিছনে দিয়ে গিয়ে দুই হাত দিয়ে চোখ ধরে। মৈত্রী চমকে ওঠে খানিক, হাত ধরে বোঝার চেষ্টা করে কে। হাজার ভাই। মাহিদ হাত ছেড়ে দিয়ে বলল, বাবা, বিয়ে হতে না হতে আমায় ভুলে গেলি? মৈত্রী ভাইকে দেখে অবাক হয়। পরে হেসে উঠে ভাইকে বলে, ভাই তুমি কখন এলে? মাত্র এলাম। শ্বশুর বাড়ির লোকজনের জন্য রান্না করছিস? হাজার ভাই বিকেলেই চলে যাবে তার জন্য। বাবা, দেওরের জন্য দরদ? কাল পর্যন্ত না তোকে দেখলেই সাপের মতো ফুসতিস।
ভাই ভালো হবে না কিন্তু। কাদো কাদো হয়ে বলল মৈত্রী। মাহিদ হেসে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, স্বামী সোয়াগী হবন, তা তোর স্বামী কই? তার পিঠে আজ তাল ফাটাবো। ঘরেই মনে হয়। ও, রানু খালা ভালো আছো? রানু পাশে বসে আলু করছিল। মাহিদের কথায় হেসে বলল, ভালো, তুমি? ভালো। বলেই শতকের ঘরের দিকে গেল। দরজা খুলে দেখলো শতক বিছানায় উপুর হয়ে শুয়ে বই পড়ছে। মাহিদ ধীরে ধীরে পা ফেলল পিঠের উপর বসে, বালিশ দিয়ে মাথায় কয়েকটা বাড়ি দিল। শতক প্রথমে ঘাবড়ে গেলেও পরে বুঝতে পারলো মাহিদের কাণ্ড এটা। ছোটবেলা থেকে অনেক মার খেয়েছে এই শালার হাতে। কি করছিস কি? ওঠ, এই হাতের মধ্যে শরীর নিয়ে আমায় পিছিয়ে ফেলতে চাস? মনে রাখিস, আমার কিছু হলে তোর বোনের কি হবে শালাবাবু? মাহিদ উঠে বিছানা বসে পাশ বালিশ তুলে শতককে একটা বাড়ি দিয়ে বলল। ওকে একটা হিরোর মতো ছেলে দেখে আবার বিয়ে দিয়ে দেবো, বুঝলি? শতক এবার রেগে গেল, বিছানা থেকে নেমে বলল, মাহিদ, গেট আউট, যা আমার সামনে থেকে। মাহিদ হেসে ফেলল, বিছানায় শুয়ে বলল, রাগ করস কে ভাই? যাইতাম না, কি করবি? মাথা গরম করাবি না। বাবা, মাস্টারের আবার মাথা গরম হয়? বলেই শতকের মাথার চুল এলোমেলো করে দিল। শতক সেগুলো ঠিক করে বলল। আর্য ঠিকই বলে, তোকে আর মিঠুকে বরাবর ট্রেন থেকে খুঁটে এনেছে। মাহিদ হেসে শতকের গাল জোড়া টেনে দিল। শতক মুখ গোমরা করে রইল। বিকেলে সহস্র কথা কবিতা বিদায় নিয়ে বের হলো বাড়ি থেকে। সুলতানা ছেলেকে জড়িয়ে ধরে থাকলো কতক্ষণ। খাদিজা সহস্রের মাথায় পিঠে হাত বুলিয়ে দিল। আয়েশা চুল এলোমেলো করে দিল। আর মৈত্রী চুল টেনে ধরে বলল, ওখানে একদম বদমাশি করবে না, ভালো ছেলে হয়ে থাকবে, আর ফোন দিয়েও ঝগড়া করব। সহস্র হেসে উঠল, কিছু বলল না। সকলের থেকে বিদায় নিয়ে রওনা দিল। শতক তাদের সাথে গেল, বাসে তুলে দিয়ে আসবে। ওরা সবাই বাস স্ট্যান্ডে গেল সিএনজি করে। বাসের টিকিট কাটলো। আধা ঘন্টা পর বাস ছাড়বে। কথা উসখুস করছে, এক জায়গায় স্থির থাকছে না। সহস্র বলল, কথা আপু, বাইং মাছের মতো ছটফট করছো কেন? হোয়াট ইজ বাইং মাছ? সহস্র খালি পানির বোতল দিয়ে ঢিল মারল তাকে। এই ইংরেজের বাচ্চা, চুপ কর। শতক তাদের ধমক দিল। কথা বলল, ভাইয়া বাস ছাড়ছে তো, অনেক দেরি। আমি একটা জায়গায় যাব, 20 মিনিট লাগবে প্লিজ। শতক শান্ত চোখে তাকায় কথার দিকে। কথা অনুনয় করে। কবিতা বলে, সিস কোথাও যাবে না? যাও, তবে তাড়াতাড়ি আসবে। থ্যাঙ্কস। বলেই খুশি হয়ে রাস্তার পাশে রিকশায় চড়ে গেল। শতক সেদিকে তাকিয়ে দেখলো মেয়েটা অজানা পথের পথিক, যে পথের ভবিষ্যৎ খুবই ক্ষীণ। সম্ভবত মামা মামি কখনোই মানবে না। রিকশা থামলো একটা জুয়েলার্সের সামনে। কথা নামলো। রিকশা চালক মামাকে বলল, আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসবো। বলেই দোকানের ভেতরে গেল। দেখলো নীরব স্পিড খাচ্ছে, তাকে খেয়াল করেনি। কথা এই রোদের ভিতর আসায় ভীষণ ক্লান্ত, তার উপর টেনশনে বুক দূর দূর করছে, গলা শুকিয়ে আসছে। সে নীরবের হাত থেকে স্পিডের বোতলটা কেড়ে নিয়ে ঢকঢক করে সবটুকু খেয়ে ফেলল। নীরব অবাক, সাথে নীরবের চাচাও, কর্মচারী ছেলেটাও। কথা খাওয়ার পর সামনে তাকিয়ে দেখলো সবাই তার দিকে তাকিয়ে। সে একটু ঘাবড়ে গেল। ভালো আছেন আঙ্কেল? আসলে খুবই পিপাসা লেগেছিল। আচ্ছা, সেসব বাদ দিন, একটু পরেই আমার বাস। পুজোরা দিন তো। নীরব, দে তো। আর ডাক্তার সাহেবা বসুন, ঠান্ডা খাওয়ায়। না আঙ্কেল, সময় নেই, বাইরে রিক্সা দাঁড়িয়ে। নীরব নুপুর জোড়া ছোট ব্যাগে দিল। কথা নীরবের দিকে তাকিয়ে শান্তভাবে ব্যাগ হাতে নিল। নীরব বলল, 800 টাকা হয়েছে। কথা ব্যাগ থেকে টাকা বের করতে নিল। নীরবের চাচা নীরবকে চোখ রাঙিয়ে কথাকে বলল, আত্মীয় স্বজনদের থেকে কিসের টাকা দিতে হবে না? না আঙ্কেল, তা বললে হয় নাকি? তাহলে তো ব্যবসা লাটে উঠবে। বলে 1000 টাকা বের করে নীরবের হাতে দিল। নীরব চাচার দিকে চাইলো। কথা তার হাতে গুজে দিয়ে চলে যেতে যেতে বলল, আঙ্কেল ভালো থাকবেন, ঢাকা গেলে অবশ্যই আমাদের বাড়িতে যাবেন। আসছি, বাস ছাড়ার সময় হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। বলে উত্তরের আশা না করে চলে গেল। নীরবের চাচা নীরবকে ঝাড়তে লাগলো। এইভাবে টাকার কথা কেউ বলে? কি ভাবলো কে জানে। নীরব কিছু বলল না। হাতের মুঠোয় দেখলো 1000 টাকার একটা নোট। নোটের ভিতরে কাগজের মতো কি যেন। ভ্রু কুচকে যায় তার। চাচার আড়ালে সে কাগজটা বের করলো। পরে টাকাসহ কাগজটা পকেটে ঢুকিয়ে রাখলো। জ্যোৎস্না রাত, পুরো আকাশ ঝলমল করছে তারকারাজির নৃত্যতে। মৈত্রী ঘরে বসে পড়ছে। সবার খাওয়া সব কমপ্লিট, ঘুমানোর প্রস্তুতি চলছে। শতক রুমে এসে দেখলো মৈত্রী টেবিলে বসে কিছু লিখছে। কারেন্ট নেই, তবে আইপিএস এর জন্য লাইট ফ্যান চলছে। সে খেয়াল করলো মৈত্রী পা চুলকাচ্ছে, আবার হাতে থাপ্পড় দিয়ে মশা মারছে। এই গরমে মশা প্রচুর জ্বালায়। সে আবার বেরিয়ে গেল। মৈত্রী খেয়াল করলো সবটা।
একটু পর আবারও এলো শতক, তবে তার হাতে কয়েল জ্বালানো। মৈত্রী সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। শতক কয়েল টেবিলের পাশে রাখলো, তারপর ওয়াশরুমে ঢুকে গেল। মৈত্রী পড়ায় মনোযোগ দিল। একটু পর শতক বেরিয়ে এসে ব্যালকনিতে চলে গেল। মৈত্রী মাথা ঘুরিয়ে দেখলো, মৈত্রী তো উঠল না। কত পড়া, সব তো কমপ্লিট করা সম্ভব না। তাই যেই 2টা অধ্যায় দিয়েছে তার ব্রিফ কোশ্চেন ও বোর্ডে আসা প্রশ্নগুলো পড়লো। সকালে তো পড়া হবে না, তাই এখনই কমপ্লিট করলো। পড়া শেষ করে ব্যালকনিতে উকি দিল। মাস্টার মশাই এখনো দাঁড়িয়ে আছে আকাশপানে তাকে। মৈত্রী ওয়াশরুম থেকে ঘুরে এসে ব্যালকনিতে গিয়ে শতকের পিছনে দাঁড়ালো। শতক বুঝলো কিন্তু নড়ল না। সে তো জ্যোৎস্না বিলাসে ব্যস্ত। চাঁদের ম্লান আলোয় তমসাতেও আশেপাশে দৃশ্যমান। ম্লান চাঁদের আলোয় আশেপাশে দেখতে ভালোই লাগছে। যদিও ব্যালকনি থেকে চাঁদ দেখা যাচ্ছে না গাছের কারণে, তবে তার আলোতে আলোকিত ধরনই দেখতে পাচ্ছে। আকাশের একাংশ দেখা যাচ্ছে, সেখানে তারকা মিটমিটিয়ে হাসছে। বকুল গাছের কিছু পাখি কিচিরমিচির শব্দ করছে, ঝিঝি ডাকছে। মৈত্রী কতক্ষণ দাঁড়িয়ে মনে মনে সাহস জোগায়। বুকে ফু দিয়ে শতকের পিঠে মাথা ঠেকিয়ে তাকে জড়িয়ে হাত বুকে রাখলো। শতকের ভেতরটা কেঁপে উঠল। রেলিংয়ে রাখা হাত শক্ত হলো। মৈত্রী কতক্ষণ চুপ থেকে ধীমা আওয়াজে টেনে বলল, মাস্টার মশাই, হুম, মাস্টার মশাই, ভালোবাসি। কি বললি? মৈত্রী হেসে মুখ ঘষতে লাগলো পিঠে। শতক তাকে ঘুরিয়ে সামনে আনে। মৈত্রী শতকের দিকে তাকায় না, গলা জড়িয়ে ধরে উঁচু হয়ে ঘাড়ে মুখ গুজে। শতক কোমর জড়িয়ে বুকের সাথে লেপটে তাকে উপরে তুলে। মৈত্রীর পা শূন্যে। শতক শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আবার বল মিঠু। মৈত্রী তার ঘাড়ে দাঁত বসায়। শতক কিছু বলে না, বরং বাঁধন শক্ত করে। মৈত্রী নিঃশ্বাস টেনে বলে, মাস্টার মশাই, বল। ভালোবাসি। শতক হাসে। মৈত্রীর মাথায় চুমু খেয়ে বলে, আবার বল। পারবো না। শতক মৈত্রীকে সরাতে নেয়। মৈত্রী সরে না, আরো জড়িয়ে যায়, যেন বুকের ভেতর ঢুকে পড়বে। শতক হাসলো। কিছু মনে পড়ায় মুখটা একটু ম্লান হয়ে এলো। বড় ময়রাতে মেরেছে, তাই না? মৈত্রী চোখ খুলে তারপর বলে, থাপ্পড় মেরেছে অনেকগুলো। আমি খুব কষ্ট পেয়েছিলাম, থাপ্পড়ের জন্য নয়। ভালোবাসি মিঠু, খুব ভালোবাসে। বলে মৈত্রীর ঘাড়ে মুখ গুজে দিল। মৈত্রীর গা শিরশির করে উঠল। সরাতে চাইলো শতককে, শতক সরল না। মৈত্রী খানিক বাদে অনুভব করলো ঘাড়ে ঠান্ডা জাতীয় কিছু। সে অবাক হয়ে বলল, শতক ভাই। শতক মুখ তুলল না। মৈত্রী আবার ডাকলো, শুনল না। মৈত্রী বলল, মাস্টার মশাই। এবার কাজ হলো। শতক মৈত্রী মুখ তুলল, মৈত্রীও তুলল। দুজনে দুজনের দিকে তাকিয়ে শতক বলল, সব আমার জন্য হয়েছে। আমি যদি জিদ না করতাম তাহলে আমার পরিস্থিতিতে পড়তে হতো না। আমার জীবনের সবচেয়ে বাজে রাত ছিল ওটা। এক ফোঁটাও ঘুমোতে পারিনি। মনে হচ্ছিল মিঠু, ভালোবাসি। মৈত্রী হেসে ফেলল। কপল দ্বারা কপল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা মুছে দিল। বাচ্চাদের মতো কাঁদছো কেন? শতক মুচকি হেসে মৈত্রীর ললাটে চুমু খেলো। কপলে ছোট ছোট চুমু খেয়ে বলল, নাইবা ডাকলাম পুষ্প, তখন শুধালাম। জ্যোৎস্নার আলো নাইবা ডাকলাম। ঝিনুকমালা নাই দিলাম। কোন উপমা যে তুই শুধু আমার। কি নাইবা ডাকলাম পুষ্প তোকে, না সারলাম জ্যোৎস্নার আলো। নাইবা ডাকলাম ঝিনুকমালা, না দিলাম কোনো উপমা। তুই যে আমার শুধুই, তুই আমায় পরিপূর্ণ। তোকে ছাড়া আমি পথের পথিক, শুধুই শূন্য। মৈত্রী পুনরায় শতকের ঘাড়ে মুখ গুজে দিয়ে শ্বাস টানল। এক পুরুষালী মিষ্টি গন্ধ নাকে আসে পুনরায়। ভালো লাগে এই ঘ্রাণ, কেমন যেন নেশালো, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। শতক তাকে জড়িয়ে ব্যালকনি থেকে রুমে গেল। চলুন মহারানী, অনেক হয়েছে। জ্যোৎস্না বিলাস, এখন ঘুমাবেন, কাল এক্সাম আছে। বলেই বিছানায় বসিয়ে দিল। মৈত্রী বালিশ ঠিক করে শুয়ে পড়ল। শতক লাইট অফ করে এসে তার পাশে শুয়ে পড়ল। অন্ধকার, তবে অতটাও নয়। একে অপরকে আবছা আবছা দেখতে পাচ্ছে। দুজনাই উপরে তাকে। মৈত্রী আর চোখে শতককে দেখলো। শতক বলল, ঘুমা। মৈত্রী হেসে বলল, ঘুমাবো। শতক মৈত্রীর দিকে ফিরে শুয়ে বলল। তো কি করতে চাস? মৈত্রীর বক্ষস্থল ধক করে উঠল। লজ্জা পেল বেশ। শতকের দিকে পিঠ করে শুয়ে পড়ল। শতক পায়ের কাছে কাঁথা টেনে পা ঢেকে নিল। মৈত্রীকে এপাশ করে মৈত্রীর দুপাশে হাত রেখে তার দিকে ঝুঁকে পড়ল। মৈত্রী চোখ বড় বড় করলো। শতক মৈত্রীর উপর অর্ধেক ভর ছেড়ে দিয়ে কাঁধ থেকে ওড়না সরাতে চাইল। মৈত্রীর চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম। মৈত্রীর হাত আলগা হলো। শতক ওড়না সরিয়ে পাশে রাখলো। মৈত্রী লজ্জায় পাশে তাকিয়ে চোখ লুকায়। শতক হেসে গলায় জমা বিন্দু বিন্দু ঘাম হাত দিয়ে মুছল। মৈত্রী কেঁপে উঠল। বিছানার চাদর শক্ত করে মুঠোয় পড়ল। শতক ক্লাভিকাল নামক অস্থির চারিপাশে আঙ্গুল বুলালো। তারপর ঘাড়ের নিচে হাত দিয়ে মৈত্রীর মাথার খোপা খুলে দিল। শতক অধর গলায় রেখেই প্রশ্ন করল, মিঠু? মৈত্রী আঁখি বুঝে নিয়েছে আদিতেই। শতকের ডাকেও আঁখি মেলল না, মৃদু স্বরে জবাব দিল,
শতক ফিসফিসিয়ে কিছু বলল। মৈত্রী ঘোরের মাঝে হ্যাঁ বোধক জবাব দিল। শতক হেসে মাথা তুলে মৈত্রীর চোখে তাকালো, এখনো বুঝে। মৈত্রী পরে কথাটার মানে বুঝতে পেরে ঝট করে চোখ খুলল। শতক তার অতি নিকটে, দুজনার নাক ছুঁয়ে আছে। মৈত্রীর কম্পন বাড়ল, সাথে নিঃশ্বাসের গতি, বুকটা ধ্বংস করে উঠে যেন হৃদযন্ত্রটা বেরিয়ে আসবে। শতক হেসে মৈত্রীর ঠোঁটে শব্দ করে চুমু খেলো। মৈত্রী মুখ সরিয়ে শতকের গালে জোরে দাঁত বসিয়ে কামড় দিল। শতক চোখ মুখ কুচকে আহা বলল। মৈত্রী ছেড়ে দিয়ে তার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, অসভ্য মাস্টার। শতক হেসে তার উপর থেকে উঠে একটানে পরনের গেঞ্জিটা খুলে ফেলল। পুনরায় মৈত্রীকে নিজের মাঝে আবদ্ধ করে বলল, তাহলে ওই সভ্যতা আমি না করলেই নয়। মৈত্রীর চোখ রসগোল্লা হয়ে গেল। কিছু বলবে, কিন্তু অসভ্য শতক তা হতে দিলে তো। ভাইয়া আমি তোমার ঘরে ঘুমাবো। মাহিদ বোনের দিকে চাইলো, তাকে কোলে তুলে বেশ কয়েকটা চুমু দিল। শহরে গিয়ে ছোট্ট বোনটাকে সবচেয়ে বেশি মনে পড়েছে তার। আর পড়বে না কেন? প্রতিদিন 2-3 বার ফোন করে বলে, ভাইয়া তাড়াতাড়ি চলে আসো, তোমার জন্য আমার পলান বুঝছে। ভাইয়া ওরা আমায় ভালোবাসে না, শুধু বাবা আদর করে, তুমি জলদি চলে আসো। কখনো কখনো তো কেঁদে ফেলে। বোনটা তার ন্যাওটা, ভাই থাকলে তার কিছু লাগে না, মাকেও না, তবে বাবার কথা বলবে। আচ্ছা আমার পিচ্ছি বোনও আমার কাছেই থাকবে। খাদিজা বেগম ছেলেকে বলল, না আয়ু আয় আমার সাথে ঘুমাবি। আরু ভাইয়ের গলা জড়িয়ে ধরে, মানে যাবে না। মাহিদ বলল, মা থাক না আমার সাথে। না আয়ু চল, আমি তোর আব্বা আর তুই একসাথে থাকবো, গল্প করবনি। আরু খুশি হলো। সত্যি? তাহলে পান্তা বুলির গল্প বলিও। আচ্ছা ঠিক আছে। হেসে আরুকে কোলে নিয়ে ঘরে গেল। ছেলে এখন একা না, বউ আছে সাথে, তার উপর নতুন বিয়ে। আর আরুটা এখন অতটাও অবুঝ নয়। মতিউর রহমান কখনো তার কপালে চুমু খেলে চিল্লিয়ে বলবে, আপা মাকে আদর করছো কেন? শুধু আমায় আদর করবে, ঠিক আছে? মাহিদ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেখলো ঝর্ণা শুয়ে পড়েছে। বাব্বা, এত তাড়াতাড়ি ঘুম? আধা ঘন্টাও তো হয়নি। বোকারানি ঘরে এসেছে, তার এখন দুঃখ হচ্ছে। কতদিন হলো বউকে আদর করে না, কতদিন বিরহের পর ভেবেছে আজ সন্ধিক্ষণ, অথচ বোকাটা সন্ধি চুক্তি অমান্য করে ঘুমিয়ে পড়েছে। সে লাইট অফ করে গেঞ্জিটা খুলে আলনায় রেখে বউয়ের পাশে শুয়ে বিড়বিড়িয়ে বলল, আহা সারা জীবনটাই বেদনার। চোখের উপর এক হাত রেখে শটান হয়ে শুয়ে পড়ল। একটু পর অনুভব করলো বিড়াল ছানার মতো কেউ এসে বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে আছে গাপটি মেরে। মাহিদ হাসলো। বোকারানি ঘুমায়নি, তাহলে তার জন্য অপেক্ষা করেছিল। সে হাত নামিয়ে জড়িয়ে ধরে বলল, কি চাই? ঝর্ণা মাহিদের লোমশ বুকে নাক ঠোঁট ঘষল। কয়েকটা দিন অনেক মিস করেছে স্থানটি। আহা, স্বামীর বুক স্ত্রীর জন্য সবচেয়ে নিরাপদ, ভালোবাসাময়, ভরসার স্থান। মাহিদ হেসে বলল, বোকাটার আদর চাই? ঝর্ণা মুচকি হাসলো। এই লোক বোকা, বোকারানি বলেই ডাকে, মায়ের সামনেও ডাকবে। খাদিজা বোকে ছেলেকে, তবুও মাহিদ বোকা বোকা বলে কানের পোকা বের করে। ঝর্ণা মাহিদের থুতনিতে চুমুখে পুনরায় বুকে ঘাপটি মারল। মাহিদ হেসে গভীরভাবে জড়িয়ে ভালোবাসায় সিক্ত করে তার বোকারানিকে। ফজরের আজান দিয়েছে একটু আগে। মৈত্রীর ঘুম ভেঙে যায় সাথে সাথে, কিন্তু উঠতে পারছে না। মাস্টারমশাই তার ঘাড়ে মুখ গুজে তাকে জড়িয়ে ধরে মৃদু নাক ডেকে ঘুমাচ্ছে। মৈত্রী ছাড়ানোর চেষ্টা করেছে, পারেনি, বরং আরো আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। মৈত্রী নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে অল্প স্বল্প। আরে বাবা, এত জোরে কেউ ধরে? মনে হচ্ছে সে বউ না কোনো চোর, পালিয়ে না যায়, তাই শক্ত করে ধরে আছে। একে তো গরম, তার উপর শতকের উষ্ণ নিঃশ্বাস গলায় পড়ছে। যদিও ফ্যান ঘুরছে, তাতে কিছু হচ্ছে না। সে শতককে ডাকলো, কিন্তু শতক গভীর ঘুমে, সাড়া পাওয়া যাচ্ছে না। গভীর ঘুম হবে নাই বা কেন? সারা রাত ঘুমালে তো। ভোর রাতেই ঘুমিয়েছে। রাতের কথা মনে পড়তেই বক্ষস্থল কেঁপে উঠল। লজ্জা যেন পুনরায় ভিন পড়ল তনু মনে। সে ভদ্র, শান্তশিষ্ট, নরম, সভ্য শতক ভাইকে জানত, কিন্তু গত রাতে এক নতুন শতকের সাথে পরিচয় হয়েছে, যে পুরো উন্মাদনা ভরা, একদম বেপরোয়া, সভ্যের লেশ মাত্র দেখেনি, একদম নির্লজ্জ, অসভ্য। সে বিড়বিড় করে বকা দিল, না আর এভাবে থাকা যাচ্ছে না। মাস্টারটা হালকা পাতলা দেখা গেলে কি হবে? মনে হচ্ছে সে চ্যাপ্টা হয়ে যাবে। মৈত্রী ডাকলো, শতক ভাই, মাস্টার মশাই, মাস্টার, এ মাস্টার বাচ্চা উঠ। পিঠে হালকা ধাক্কা দিয়ে শেষের কথাটা কানের কাছে একটু জোরেই বলল। শতকের ঘুমটা ভেঙে গেল। ঘাড়ে মুখ ঘষে মাথা উঠিয়ে মৈত্রীকে বলল, কি বললে? মৈত্রী ভ্রু কুচকে ব্যথা সহ্য করে নেয়। এরকম আড়মোড়া ভেঙে ওঠায় শরীরের ব্যথা মনে হয় জেগে গেল। শতক তার দিকে তাকিয়ে, তার সদ্য ঘুম থেকে ওঠায় গম্ভীর কণ্ঠস্বর কম্পমান ও ভয়ঙ্কর শোনা যাচ্ছে। আর ঘুম জড়ানো চোখ ছোট ছোট হয়ে আছে, এখনো ছাড়েনি ঘুম। কিছু বলি নাই তো, উঠবো আমি। শতকের কপালে ভাঁজ পড়ল। মৈত্রী বিরক্ত হলো।
সরো তো, নামাজের সময় পেরিয়ে যাবে তো। শতকের মাথাটা এখন কার্যকর হলো। গলাটা উঁচিয়ে মৈত্রীকে দেখলো। রাতে আবছা অন্ধকার থাকলেও এখন ভোরের আলো ফুটবে ফুটবে ভাব সব স্পষ্ট দেখাচ্ছে। মৈত্রী শতকের নজর দেখে নিজের দিকে তাকালো। শতক যেভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল এতক্ষণ খেয়ালই হয়নি। তার চোখ রসগোল্লার ন্যায় হলো। মৈত্রী কলা জড়িয়ে শতকের ঘাড়ে মুখ গুজে কানে কানে বলল, অসভ্য মাস্টার। শতক হেসে তাকে বুকের সাথে লেপটে নিল। তোরই তো। মৈত্রী শতকের ঘাড়ে দাঁত বসিয়ে দিল। উফ, কামড়া কামড়া একেবারে শেষ করে দিলে। তুমি তো সাধু। শতক মৈত্রীর কানে কানে কিছু বলল। মৈত্রী লাজুক হাসলো। উঠবো আমি, নামাজের ওয়াক্ত পার হবে। শতক গলায় চুমু খেতে খেতে বলল, আজ থাক না। মৈত্রী আবারও কামড় দিল। শতক তাকে বালিশে শুইয়ে দিয়ে চোখ রাঙানি দিল। মৈত্রী হেসে বলল, শয়তান তাড়ালাম তো। শতক তার বুকে মুখ গুজে বলল, তাই না? উঠবো আমি। শতক ছেড়ে দিল। যা। মৈত্রী ছাড়লো না, মিনমিন করে বলল, তুমি নিয়ে যাও। আমি কিভাবে? শতক পাশ থেকে ওড়না নিয়ে মৈত্রীর গায়ে জড়িয়ে দিয়ে কপালে চুমু খেলো। ভালোবাসে। মৈত্রী হেসে ওয়াশরুমে গেল। শতক বালিশে মুখ গুজে শুয়ে রইল। নীরব ঘুমিয়ে আছে। বেলা 8টা কি 8:30। ঘুমের ঘরেই স্বপ্ন দেখলো একটা মেয়ে তাকে কিছু বলছে, কিন্তু মেয়েটা অস্পষ্ট। আবছা আবছা কিছু দেখা যাচ্ছে। নীরব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো, বুঝতে পারলো না। আবার চেষ্টা করলো, তখন শুনতে পেল কাগজটা পড়েছেন। নীর ধরফরিয়ে উঠলো। কতক্ষণ বিছানায় বসে মাথা ঠান্ডা করলো। তারপর ফ্লোরে পড়ে থাকা প্যান্ট তুলে পকেটে হাত দিল। এই গরমে হাফ প্যান্ট পরে ঘুমিয়েছিল। কাগজটা পেল। তারপর বিছানায় রেখে ওয়াশরুমে গিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদন করে পুনরায় ফিরে এসে কাগজটা হাতে নিল। সাদা কাগজ, তাতে কিছু লেখা আছে। সে কপালে ভাঁজ ফেলে আগে হাতের লেখা দেখলো, খুবই বাজে। সে সেই কবে লেখাপড়াটাকে টাটা জানিয়েছে, তবুও তার হাতের লেখা এর থেকে ভালো। হাতে লেখায় ডাক্তারদের মান রাখতে হবে না। নীরব পড়া শুরু করলো। মিস্টার নীরব, প্রিয় সম্বোধন করলাম না, হয়তো সেটা লেখার অধিকার আমার নেই। আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন যে আমি কেন চিঠি লিখলাম, তাও ইমেলের যুগে। আমার শখ ছিল কাউকে চিঠি লেখার, কিন্তু সে সুযোগ হয়নি। বাংলা পরীক্ষা ব্যতীত কখনো চিঠি বা আবেদনপত্র লিখিনি। থাক সেসব কথা, আপনি রাগ করবেন না কেমন। মূল কথায় আসি। যেদিন আমাদের প্রথম দেখা হয়, ওই যে কবিতার সাথে ধাক্কা লাগলো আপনার। আবারও কবিতার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। ওর আসলে মুখটা চলে বেশি, কিন্তু মনটা ভালো। ওই দিন আমি শুধু আপনার দিকেই তাকিয়েছিলাম, আর মনের ভেতর কেমন যেন ফিলিংস পাচ্ছিলাম। কেমন অদ্ভুত কেন হচ্ছিল। পরের বার ঝর্ণাকে রিং পরাতে গিয়ে দেখেছিলাম। সেদিন যখন জানতে পারলাম আপনি ঝর্ণার ভাই, তখন এতটা খুশি হয়েছিলাম, ততটা হয়তো মেডিকেলে অ্যাডমিশনে চান্স পেয়েও হয়নি। কেন খুশি হয়েছিলাম? তারপরের দেখা ভয়ঙ্কর। সেদিন বাজারে দেখা, আমার স্পন্দন বেড়ে গেছিল। আপনার কপাল বেয়ে বেয়ে গড়িয়ে পড়া রক্ত দেখে মনে হচ্ছিল এক্ষুনি পড়ে যাব। অথচ মেডিকেল স্টুডেন্ট হওয়া দরুন রক্ত ও কাটাকাটি দেখা নিত্যদিনের ঘটনা। ওই দিন এমন হয়েছিল কেন? সারাদিন মনে না পড়লেও আড্ডায় আপনার প্রসঙ্গ উঠলে বুকটা জ্বলছিল কেন? কেন শ্বাস আটকে আসছে? বাহানা দিয়ে সহস্রের সাথে চলে গিয়েও ছিলাম আপনাকে দেখতে। কেন গিয়েছিলাম? বিয়ের দিন আপনাকে দেখে কথা বলার জন্য ছটফট করছিলাম। কেন? আপনি ওই দিন আমাকে অনেকগুলো কথা বলেছিলেন, আমি মনোযোগ দিয়ে শুনেছি। একটু অপমানিত ফিল হয়েছি, মিথ্যা বলবো না। তবে ভালো লেগেছে জানতে পেরে আপনার কেমন মেয়ে পছন্দ। নিজেকে পরিবর্তন করার ভাবনা এসেছিল, সেটা কেন? আমি তো আমি, কিভাবে পরিবর্তন হব? তবে যেটুকু পরিবর্তন করা ঠিক মনে হয়েছে করেছি, এর থেকে বেশি আমি পারবো না। সেদিন দোকানে গিয়েছিলাম নুপুরজোড়া নিয়ে, আপনাকেও কিছু কথা শুনিয়েছিলাম, রাগ করেছেন। আমি কিন্তু তার জন্য সরি বলবো না। কেউ আমাকে কিছু দিলে তার দ্বিগুণ ফিরিয়ে দিই, তবে কেউটা আপনি ছিলেন বলে কিঞ্চিত কম দিয়েছি। আমি কোনো টিনেজ না, যথেষ্ট প্রাপ্তবয়স্ক। এইসব কিছুকে আবেগটাবে বলে তাচ্ছিল্য করবেন না। আমার ফার্স্ট টাইম অ্যাডমিশনের সময় আমি কোথাও চান্স পাইনি। আব্বু প্রাইভেটে ভর্তি করাতে ছিল, আমি হইনি। সেকেন্ড টাইমে জি দেশে চেপেছিল, আল্লাহ তো আর দয়ায় সহি সালামত মেডিকেলে সিট পাই। আমি শান্তশিষ্ট, তবে প্রচণ্ড জেদি। শুনুন, ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারবো না। আমি কথা সজ্ঞানে স্পষ্ট হয়ে বলছি, আমি আপনাকে ভালোবাসি। আমার আপনাকে চাই। আপনাকে না পেলে হয়তো জীবন থেমে যাবে না, তবে পয়েন্ট টু বি নোটিস, আমার জীবনে হয়তো আপনি নামক ভালোবাসা আসবে না, আসবে নয়তো এই কথা একাই জীবন পার করবে ইনশাল্লাহ। আমাকে হালকাভাবে নেবেন না। কখনো যদি বুঝতে পারি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, তবে মনে রাখবেন আপনাকে তুলে নিয়ে আসবো। আমার একদল ফ্রেন্ডস আছে, আপনার থেকেও
বড় মাপের গুন্ডা, বুঝলেন? বিদ্রোহ। কারণ আমি জানি আমার বাংলা হাতের লেখা বাজে, তবু খবরদার হাসবেন না। 2, নুপুরটা আমি নিজেই ছিঁড়েছি রাগে, তবে সেই বাহানা আপনাকে তো দেখতে পেলাম। বিদ্রোহ। 3, সেদিন বাস স্ট্যান্ডেই আমাদের প্রথম দেখা নয়, এর আগেও দেখা হয়েছে, হয়তো আপনার মনে নেই, কিন্তু ইতি। কথা মির্জা। নীরব চিঠিটা পড়ে থম মেরে বসে রইল। আশ্চর্য, এই ডাক্তার রানী এসব কি হাবিজাবি লিখেছে? বেশি পড়তে পড়তে মাথার স্ক্রুটা ঢিলা হয়ে যায়নি তো? আশ্চর্য, এইটুকু পুচকে মেয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়, আবার বলে কিনা ভালোবাসি। 32-এ পা রাখলো, আজ পর্যন্ত কাউকে ভালোবাসার কথা বলতে পারলো না। আর এই ডাক্তার রানী? নীরার ডাকে নীরব চিঠিটা লুকিয়ে রাখলো টেবিলের ড্রয়ারে। এই ডাক্তারনিকে পরে দেখে নেবে। মৈত্রী রান্না করছে, মেজো আম্মাকে আগেই বলেছে কি কি রাঁধবো। তখন তিনি বলেছেন, মিঠু, তোর যা খুশি রাখবি, আমায় কেন বলতে হবে? তুই সকালে ভাত খাস জানি, রাইস কুকারে ভাত তুলে দে, লাঞ্চে আমাদের ভাতও দিস, তবে সকালে আমরা রুটি খাবো। আর সংসার তোর, সব দিকেই তোর খেয়াল রাখতে হবে। আমি ওসব পারি না, তাই বলে পড়াশোনাকে ভুলে যাবি না। আজ না ইনকোর্স আছে, যা পড়তে বস, রানুই সব রাখবে। মৈত্রী প্রথমে অবাক হয়েছিল। মেজো আম্মা তাকে সর্বদাই তুমিও মৈত্রী বলে ডাকে, আজ তুই ও মিঠু বলেছে। তার খারাপ লাগেনি, ভালোই লেগেছে। ছোটবেলা এই মেজো আম্মার কাছে পড়তো সে, ভুল হলে কান ধরে দাঁড় করিয়ে বকতো, সহস্রকে তো উত্তম মধ্যম দিত। ভাবতে ভাবতে হাতের কাজ এগিয়ে নিল। এরই মধ্যে ডাক পড়লো, তার মাস্টার মশাই ডাকছে। ডাকছে বললে ভুল হবে, চিল্লাচ্ছে মিঠু মিঠু বলে। এখন তো মৈত্রী যাবে না। গোসল শেষে শতককে অনেক ডেকেছে নামাজের জন্য, মাস্টার উঠেনি, মটকার মতো ঘুমিয়েছিল, একটু আগে উঠেছে বোধহয়। উঠবে না, আজ স্কুলে প্রাইভেট আছে, তবু একটা মিস করেছে প্রাইভেট। মৈত্রী চুপচাপ রান্না করছিল। রানু খালা বলল, তোমার জামাই চিল্লাই, যাও না, জলদি যাও। মৈত্রী গেল না। রানু খালা আবারও বলল, যাও তো, পুরুষ মনের ঘুম থেকে উঠা বউয়ের মুখ খান দেখবার চাই। মৈত্রী বিরক্ত হয়ে গেল রুমে। শতক খালি গায়ে, শুধু লুঙ্গি পরে, চুল বেয়ে পানি পড়ছে। কখন থেকে ডাকছে? কথা কানে যায় না? ভোরে আমি ডাকছিলাম, তোমার কানে গিয়েছিল? শতক হেসে বলল, গিয়েছিল, কিন্তু ঘুমে চোখ খুলছিল না। মাথাটা মুছে দে। পারবো না বলেই যেতে নিলে শতক এসে কোমর জড়িয়ে তুলে বিছানার পাশে দাঁড় করিয়ে নিজে বিছানায় বসে মৈত্রীর কোমর জড়িয়ে বলল, তুই পারবি, তোর ঘাড় পারবে, না পারলে যেতে দেবো না। রাতের কথা নিশ্চয়ই বলিস নে। মৈত্রী চোখ গরম করে চুল মুছতে লাগলো। মৈত্রী কলেজে এসেছে, ইনকোর্স দেওয়াও শেষ। শতক ফোন করেছিল, বাইক নিয়ে আসছে। সকালে একাই এসেছে। শতকের আজকের শিডিউলের লাঞ্চের আগের ক্লাস না থাকায় মৈত্রীকে ফোন করে বলছে আসছে, অপেক্ষা করতে একটু। মৈত্রী ক্যাম্পাসের গাছের তলায় এসে দাঁড়ায়। বাতাস বইছে, তাই ঠান্ডা ঠান্ডা লাগছে। নইলে এই কাঠপোড়া রোদে গরমে অবস্থা নাজেহাল। একটু পর ওর ডিপার্টমেন্টের সেই ছেলেটি, নাম নাইম, তার পিছনে সিট পড়ে রেজিস্ট্রেশন অনুযায়ী। মৈত্রী মুচকি হাসলো। নেকাবের আড়ালে সেটা লুকায়মান। মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। ছেলেটা পুনরায় বলল, কেন? মৈত্রী হাসলো। হুমায়রাও একই কথা বলে। এরই মধ্যে শতক এলো, বাইক নিয়ে তাদের সামনে দাঁড় করালো বাইক। শতক ওই দিনের ওই ছেলেটাকে দেখে মৈত্রীর দিকে কটমট করে তাকালো। ভালো। শতক হেলমেটের গ্লাস উপরে তুলে বলল, আমার স্কুল না, গভর্নমেন্টের, আমি শিক্ষক। আর তোমার ভাই মিড টার্মে ইংলিশে 8 পেয়েছে 100-তে। নাইমের মুখ চুপসে গেল। মৈত্রী বাইকে বসলো। শতক স্টার্ট করলো। কলেজের ভেতরের দিকে থেকে বেরিয়ে শতক বলল, আজ তোকে দেখাবো মজা। মৈত্রীর ভ্রু কুচকে যায়। আমি কি করেছি? ওই ছেলেটার সাথে আবার আড্ডা দিচ্ছিস? আড্ডা দেইনি, তোমার গুনগান গাইছিল। শতকের কপালে ভাঁজ পড়ে। কিসের গুনগান? তুমি কেমন শিক্ষক? বয়েজ স্টুডেন্টদের তোমাকে দেখলে হাঁটু কাঁপে, ব্লা ব্লা। আচ্ছা, মেয়েরা ভয় পায় না তোমায়? শতক হেসে বলল, না তো। কেন? আমি কি জানি। মৈত্রী শতকের পিঠে আলতো কিল দিয়ে বলল, তা কি করে জানবে সাধু কি না? সাদা আকাশ জুড়ে মেঘ মল্লার দল ভেসে বেড়াচ্ছে, সাথে বাতাস বইছে এলোমেলো। ধান খেতে ধানের শীষ গজাতে শুরু করেছে। এই বাতাস পরাগায়নের জন্য উপকারী। বাতাসের সাথে সবুজের মাঝে হালকা সোনালি মিশেলে ধানগুলো নড়ছে, যেন দলীয় নৃত্য পরিবেশন করছে। আম গাছ ধরা আমের গুটিগুলো একটু একটু বড় হয়েছে। মাঝে বৃষ্টি হলে হয়তো আর একটু বড় হতো। কাঁঠালগুলো ছোটই আগের তুলনায়। বাতাসে কিছু ছোট ছোট আম ঝরে পড়ছে, যেগুলোর গুটি নরম। গ্রামের ছোট ছোট বাচ্চারা সেগুলো কুড়িয়ে নিচ্ছে ছোটাছুটি করে। কে কার চেয়ে বেশি আম কুড়াতে পারে। কাঁচা আম কুড়িয়ে সেগুলো ছিলে
পাটায় অল্প ছেঁচে নিয়ে শুকনো মরিচ, লবণ, কাসুন দিয়ে অল্প চিনি দিয়ে জড়িয়ে সকলে মিলেমিশে খাবে। কেউ লবণ দিবে তো কেউ মরিচ, আবার কেউ কাসুন দিয়ে। ছোটদের এই ছোট অভাবনীয় মজাতে কখনো কখনো বড়রাও সামিল হয়। আবার আম আর একটু বড় হলে, আমে আঁট হলে সেগুলো ছিলে রোদে শুকিয়ে আচার, আমের মোরব্বা ইত্যাদি বানিয়ে বয়াম পুরো করবে গৃহিণীরা। কাঁঠাল কাঁচা থাকতেই কোনো রকম পক্ক হলে কিছু গাছ থেকে পেরে কাঁঠাল বুট কালাই এবং মাংসের মশলা দিয়ে রেঁধে খাওয়া গ্রামে অতি পরিচিত কাজ। আর এই কাঁঠালের তরকারিটা অনেকটাই মাংসের মতো হয়। শতক বাইক চালিয়ে গেটের ভিতরে থামিয়ে বাইক স্ট্যান্ড করে বাড়িতে ঢুকলো। দেখলো তার মা বসে আছে সোফায়, কিছু খাচ্ছে। তাকে দেখে সুলতানা হাসলো। মা, কি খাচ্ছ? সুলতানা মুচকি হেসে বলল, মুচি কাঁচা আম বানিয়েছিল কাসুন্দি দিয়ে, তোমার জন্য ফ্রিজে রেখেছি, তাই খাচ্ছি। খাবি? শতক হাঁ করলো। সুলতানা তার মুখে দিল অল্প। শতক মুখে নিয়ে মুখ কুচকে ফেললো। টক চিনি দেয়নি, আমি খাবো না। শোন, শবনম ফোন করেছিল, অনেক রেগে আছে। তাকে ছাড়াই বিয়ে করে নিয়েছিস, রেগে আছে তোর ওপর। কথা বলেছিস? আর আকিবের সাথেও কথা বলে নিস। জামাই মানুষ, রাগ করে বসে আছে। আচ্ছা, আব্বা কোথায়? শ্বশুরের সাথে কথা হচ্ছে? আরে আব্বা ঘরেই তোর। আর কথা হয়েছে? সুলতানা হাসলো। শতক রুমে গেল, মৈত্রীকে খুঁজে পেল না। ড্রয়িং রুম তো নেই, কোথায় গেল? শতক গোসল করে লুঙ্গি পরে বের হয়ে এলো। এই তীব্র গরমে ছেলেদের জন্য লুঙ্গির চেয়ে স্বস্তিদায়ক পোশাক আর দুটো নেই। আহা, সব দিক দিয়ে ঠান্ডা ঠান্ডা রাখে এই লুঙ্গি। শতকের গায়ে হাফ হাতা টি শার্ট। মৈত্রীকে খুঁজলো এ ঘরে ও ঘরে, পেল না। ড্রয়িং রুমে গিয়ে মাকে বলল, মৈত্রী কোথায়? দেখছি না। শফিউর রহমান টিভির চ্যানেল পাল্টে স্পোর্টস চ্যানেল দিয়ে টিভিতে মনোযোগ রেখে বললেন, আমরা এখানেই বসে আছি, চোখে পড়ছে না? বাড়ি এসেই বউ বউ লাগিয়ে রাখছো। বাপ মায়ের সামনে কিছু তো লজ্জা রাখো। শতক চোখ ছোট ছোট করে বাবার দিকে তাকিয়ে রইল। মাত্র একবারই তো জিজ্ঞাসা করলো, এতে বিরক্তির কি আছে? সেও বিরক্ত হয়ে বলল, আমি মোটেও বউ করছিলাম না আব্বা। মৈত্রী কোথায়? মাকে জিজ্ঞেস করছিলাম শুধু। শফিউর ছেলের দিকে তাকিয়ে বলল, মৈত্রী, তোমার কি হয়? শতকের সরল জবাব, বউ। তো করলে না বউ বউ? আশ্চর্য, আমি শুধু একবার বলেছি, বারবার না। একবার তো মুখে বললেন। ঘাড় মুখ এই দিক সেই দিক ঘুরিয়ে এই ঘরে ও ঘরে, রান্নাঘরে কাকে খুঁজছিলেন আব্বাজান? শতক লজ্জা পেল খানিকটা। বাবা খেয়াল করেছে। মা আব্বা সবসময় পিছনে লাগে কেন? সুলতানা হেসে ফেলল। এই শফিউর আস্ত একটা বজ্জাত লোক। বুড়ো হয়েছে, এখনো দুষ্টুমি যায়নি। ছেলেদের পিছনে লেগেই থাকে সব সময়। সহস্রকে অতটা দমাতে পারে না, বাবার মতোই কিনা। কিন্তু শতক বেচারা শফিউর গম্ভীর মুখে বলল, আমি কখন তোর পিছনে লাগলাম বাপ? সত্য কথা বললেই দোষ। তুই মৈত্রীকে খুঁজছিস না? শতক আমতা আমতা করে বলল, হ্যাঁ তো, স্কুল শেষ করে 2টো প্রাইভেট ব্যাচ পড়িয়েছে, খেতে পেয়েছে, তার জন্যই ডাকছে। শফিউর চশমাটা খুলে টি টেবিলে রেখে বলল, বিয়ের আগে এসে তো মায়ের কাছেই খাবার চাইতিস, বিয়ের পর ভুলে গেলি? তোর মা মন খারাপ করে আছে, আমায় বলল মাত্র। বিয়ের একদিন যেতে না যেতেই ছেলে পর হয়ে গেল, আফসোস। শতক মায়ের দিকে তাকালো। সুলতানা শফিউরের দিকে তাকিয়ে আছে চোখ বড় করে। শফিউল, একদম মিথ্যা কথা বলবে না। আমি কখন বললাম? তুমি তো বললে আমায়। সুলতানা, থাক, আর লুকাতে হবে না। শতক বুকে দুহাত ভাঁজ করে গম্ভীর মুখে বলল, থাক, বুঝতে পেরেছি কেউ বলেছে। আব্বা, তুমি হয়তো তোমার বয়সটা ভুলে যাচ্ছ। তুমি কোনো বাচ্চা ছেলে না, তুই বাচ্চা আমার বন্ধ করো। শফিউর সিরিয়াস মুডে বলল, বন্ধ করব, তবে শর্ত স্বরূপ কয়েক ডজন নাতি নাতনি চাই আমার। শতকের কান দিয়ে মনে হয় ধোয়া বের হবে। মা, মৈত্রী কোথায়? আমাদের বাড়িতে। যা, আর শোন, অতি শীঘ্রই নাতি নাতনি আনার ব্যবস্থা কর বাপ। শফিউর সিরিয়াস মুখে বলল। শতক দেখলো একটা সোফায় আরজুর টেডি কাল রেখে গেছে। সেই টেডি তুলে বাবার কোলে দিয়ে বলল, এই নাও তোমার নাতনি, কোলে পিঠে করে মানুষ করো। বলেই মেন দরজা দিয়ে বের হয়ে গেল। সুলতানা ও শফিউর শব্দ করে হেসে উঠল। বিকেল গড়িয়েছে। খাদিজা ঘরে বসে কাঁথা জোড়া দিচ্ছে। মেয়ের বিয়ে হয়েছে, তাকে কাঁথা দিতে হবে না? মৈত্রী, মাহিদ, তার কোলে আরু, হুমা, জ্যোতি, ঝর্ণা বসে কার্ড খেলছে। বারান্দায় চার্জে চালিত টেবিল ফ্যান চলছে। 5-6-30টা কার্ড আছে। কার্ডে বিভিন্ন সংখ্যা। কার্ড এলোমেলো করে একজন একটা একটা করে 6টা কার্ড সকলকে দিবে। সবাই নির্দিষ্ট সংখ্যা খাতায় লিখে রাখবে। তাস খেলার মতো খেলে। শেষে সব কার্ডের সংখ্যা সেই সংখ্যা পর্যন্ত গেলে সেই নাম্বার পাবে, নইলে পাবে না। এক পাট খেলার পর মাহিদ মৈত্রীকে বলল, মিঠু যা তো, চানাচুর পেঁয়াজ সরিষার তেল দিয়া ঝাল ঝাল মুড়ি মাখাই আন। শতক তখনই গেট দিয়ে ঢুকলো। হাতে একটা কোন আইসক্রিম। কেউ
বলতে পারবে না জামাই খালি হাতে এসেছে। মৈত্রীর দিকে তাকালো। বাপের বাড়ি এসে জামাইয়ের কথা ভুলে গেছেন মহারানী। আজ বাড়ি ফিরুক, একটা পানিশমেন্ট দিতে হবে। শতককে দেখে মাহিদ হুমায়রার কানে কানে কিছু বলল। হুমা মাথা নেড়ে না বুঝালো। মাহিদ চোখ গরম করে তাকালো। মাহিদ শতকের দিকে তীর্যক চাহনি নিক্ষেপ করে বলল, শ্বশুর বাড়ি বলে যখন তখন আসবে সেটা তো মেনে নেওয়া যায় না। শতক আটসাত বেঁধে এসেছে। বাপের বাড়ি কাছে বলে তোর বোন দিনে 7-8 বার বাপের বাড়ি আসবে, সেটা তো মেনে নেওয়া যায় না। মাহিদ হুমায়রাকে ইশারা করলো। হুমা আমতা আমতা করে বলল, দুলা ভাই শ্বশুর বাড়ি এসেছো ভালো কথা, হাতে পান সুপারি মিষ্টি মাছ কই, আর কতগুলা শালাশালি আছে, তাদের জন্য কিছু আনতে হবে না? শতক চোখ রাঙানি দিল হুমায়রাকে, ধমকে বলল, বড় ভাই হই তোর। হুমা একটু ঘাবড়ে গেল, স্পষ্টভাবে বলল, বারে মিঠু আপু আমার বড় বোন, আর বড় বোনের জামাই তো দুলা ভাই, তাই তো বললাম, ধমকাচ্ছ কেন? শতক হতাশ হলো। আরু শতকের হাতে আইসক্রিম দেখে তার কোলে গেল। আরুকে আইসক্রিমটা দিল শতক। মাহিদ আবার মৈত্রীকে যেতে বলল মুড়ি মাখা আনতে। মৈত্রী উঠে চলে গেল রান্নাঘরে। শতক তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। মাহিদ বলল, তো হুমুর দুলাভাই খালি হাতে এসেছেন, নো প্রবলেম। খুব গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ান। জ্যোতি উঠে শতককে বসতে বলল। শতক বসলো না। খালি হাতে আসেনি, আইসক্রিম এনেছে শুধুমাত্র আরো শোনার জন্য। আমরা কি বানের জলে ভেসে আসছি? শতক জানে এদের সাথে তর্কে পারবে না সে, তাই সারেন্ডার করে নিল। কে কি খাবি বল, বাজেট 200, এর উপরে যাবে না। বলেই 200 টাকার নোটটি শার্টের পকেট থেকে বের করে খুশবুর হাতে দিল। আসার সময় এনেছিল কিছু টাকা আরুর জন্য আইসক্রিম কিনতে। তার 200 টাকা গেল। মাহির টাকা নিয়ে বের হলো দোকানের উদ্দেশ্যে। মৈত্র আসছে না কেন? ঝর্ণা উত্তর দিল, তুমি থাকো, আমি যাচ্ছি। বলেই শতক রান্নাঘরের দিকে গেল। হাফ ওয়াল ঘরে টিনের বেড়া আর মেঝে সিমেন্ট দিয়ে লেপটে দেওয়া। সে ঘরে ঢুকে দরজা আগলে দিল বিনা শব্দে। মৈত্রী টেবিলের সব পাশে দাঁড়িয়ে বড় বাটিতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, অল্প লবণ আর সরিষার তেল ডলছে। শতক বলল, মুড়ি মাখা দিয়ে আমার সাথে বাড়ি ফিরবে বলে দিলাম। মৈত্রী শতকের দিকে তাকিয়ে অনুনয়ের সুরে বলল, এখন যাব না প্লিজ, সন্ধ্যার পর আব্বার সাথে দেখা করে যাব প্লিজ। আমি মেজমাকে বলে এসেছি রান্নার ঝামেলাও নেই, শুধু রাইস কুকারে ভাত বসিয়ে দেব। না, যাবি মানে যাবি, কোনো কথা শুনবো না। এরকম বারবার বাপের বাড়ি এসে খাপটি মারলে যাওয়া সে বন্ধ করে দেব। মৈত্রী জেদ বজায় রাখলো, আমি এক্ষুনি যাব না বললাম তো। দেখ, ঘাটতারামি করবি না। তারাকে বিয়ে করছো, এখন তার আমি সহ্য করতে পারবে না কেন? শতক মৈত্রীর পিছনে গিয়ে দাঁড়ালো। সন্তর্পণে মৈত্রীর পরনের কামিজের ফালিতে হাত ঢুকিয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। মৈত্রী চমকে উঠল। ডান হাত বন্ধ থাকায় বা হাতে থামানোর চেষ্টা করলো, পারল না। চাপা স্বরে পড়ল, কি করছোটা কি? ছাড়ো, কেউ এসে পড়বে তো। শতক সরল না। মুখ দিয়ে মাথার ঘোমটা ফেলে দিয়ে উন্মুক্ত ঘাড়ে ঠোঁট দুটো চেপে ধরল। ওভাবেই বলল, আগে বল যাবি এক্ষুনি, রাতে এসে বড় সাথে দেখা করিস, আমি নিয়ে আসবো। মৈত্রী কিছু বলল না। হাতটা ঝেড়ে ঘুরে পা উঁচু করে শতকের গলা জড়িয়ে ধরল। শতকের কপালে ভাঁজ পড়ে। বাইরে থেকে জ্যোতির ডাক শোনা যায়। শতক মৈত্রীকে ছাড়ানোর চেষ্টা করে। মৈত্রী ছাড়ে না। মাস্টার আমি এখন যাব না, রাতেই যাব। শতক কিছু বলল না। ছাড়তে চাইলো, কেউ দেখে ফেললে সর্বনাশ। মাস্টার একটা চুমু দাও তো। শতক ড্যাব ড্যাব করে চাইলো। মৈত্রী শব্দ করে হেসে ফেললো। শতককে ছেড়ে মুড়ির টিন থেকে মুড়ি ঢেলে চানাচুর নিয়ে মাখলো। শতক দরজার কাছে গিয়ে বাইরে গতিবিধি লক্ষ্য করে এলো। তারপর মৈত্রীর পাশে দাঁড়ালো। মৈত্রী ভ্রু কুচকে তার দিকে তাকায়। শতক হালকা হেসে হুট করে মৈত্রীর দুগাল চেপে ধরে নিজের শক্ত ওষ্ঠাধর দ্বারা মৈত্রীর কিঞ্চিত মোটা গোলাপি ওষ্ঠাধর চেপে ধরে। মৈত্রী মশলা মাখানো হাতে শতকের হাত খাবলে ধরে ছটফট করতে থাকে। শতক থামে না। ধীরে ধীরে গভীরভাবে মত্ত হয়। একসময় বেপরোয়া ভঙ্গিতে মৈত্রীকে পাগল করে তোলে। মৈত্রীর ছটফট থেমে যায়। ছোট আরু মৈত্রীকে ডাকতে আসে। মাহিত পাঠিয়েছে। আরু দরজা ধরাম করে খুলে বলে, আপু জলদি আসো, ভাই ডাকে তো। এই তুমি কি সব মুড়ি খেয়ে ফেলছো? মৈত্রী চোখ বড় বড় করে আরুর দিকে তাকায়। তার নিঃশ্বাসের বেগ হাঁপানি রোগীর মতো। শতক মিটমিট করে হাসছে। আরু আবার কাঁদো কাঁদো গলায় বলল, তুমি খেয়ে ফেলেছো, তোমায় চকলেট দিব না। শতক গিয়ে মৈত্রীর অন্যার সাথে হাত মুছে আরুর সামনে গিয়ে তার গাল টেনে বলল, আরো মিঠু মুড়ি খায়নি, সে তো অন্য কিছু খেয়েছে। কি খেয়েছি? মৈত্রী চোখ রাঙানি দিল। শতক চুমুর ভঙ্গিমা করলো। মৈত্রী পানি দিয়ে হাত কোনো রকম ধুয়ে শতকের বাহুতে মারতে মারতে বলল, অসভ্য মাস্টারের বাচ্চা। শতক হাসলো। হাসতে হাসতেই বলল, তুই তো চাইলি, আমার কি দোষ? আই এম দ্য ইনোসেন্ট ওয়ান। আরু হা করে তাদের কাণ্ড দেখতে লাগলো।
সবাই বারান্দায় বসে কার্ড খেলছে ও মুড়ি মাখা খাচ্ছে। মাহিদ 200 টাকা দিয়ে 150 টাকায় 5টা স্পিড এবং বাকি টাকায় চিপস এনেছে কয়েকটা। 5টা স্পিড ঝর্ণা, মাহি, জ্যোতি, হুমা আর মৈত্রী নিল। শতকের ভাগে নেই। ঝর্ণা নিজেরটা শতকের দিকে বাড়িয়ে বলল। শতক হেসে মানা করে সে খাবে না। মৈত্রী মুচকি হেসে কয়েক চুমুক খেয়ে শতকের হাতে দিল। শতক তাও মানা করলো। মৈত্রী দ্বিতীয়বার সাধলো না, নিজেই ঢকঢক করে খেয়ে ফেললো। এত সাদাসাদি তার ভালো লাগে না। চিপসগুলো আরু আর মৈত্রী শেষ করলো। দুই বোন যে চিপস পাগলি, বাকিরা মুড়ি মাখা খেলো। মাগরিবের আজান দেয়ায় হুমা, জ্যোতি বাড়ির উদ্দেশ্যে গেল। শতক মসজিদে গেল মাহিদের সাথে। যাওয়ার আগে মৈত্রীর কানে কানে বলল, মসজিদ থেকে আসার পর আমার সাথে ফিরবে, নইলে খবর আছে। মৈত্রী ভেঙচি কাটলো। দেখা যাবে কয়টার খবর হয়। সাজ পেরিয়ে তিমিরের হাতছানি, কথা বিছানায় শুয়ে আছে অলস ভঙ্গিতে। এই ব্যস্ত ঘাটা শহর তার পছন্দ নয়। কোথাও নিরিবিলি নেই, সর্বদা হর্ন গাড়ির পেয়াপু তার অসহ্য লাগে। রাতে ঘুমিয়েও শান্তি নেই। এই ট্রাক যাবে তো এই পিক আপ ভ্যান, সিএনজি, উফ অসহ্য। তার উপরেই হিট অ্যালার্ট, গরম। বাড়িতে তাও থাকা যায়, এসি আছে, কিন্তু এখানে তো নেই। আজই দুপুরে এসেছে মেডিকেল কলেজের পাশে এক বাড়িতে। সে আর তার ফ্রেন্ড নওরিন এক রুমে ভাড়া হিসেবে থাকে। ওয়াশরুম সেপারেট হলেও রান্নার জন্য গ্যাসের চুলা শেয়ার করতে হয় পাশের রুমের মেয়েদের সাথে। তারাও স্টুডেন্ট, সাবলেটে থাকে। কথার অবশ্য রান্না বলতে তরকারি গরম করা, যা মা বাবা 7 দিন অন্তর অন্তর এসে দিয়ে যায়। আবার কখনো কখনো সেও যায়। ভাত বসায় রাইস কুকারে। বাড়ি থেকে মেডিকেল কলেজ বেশি দূরেও না। তবে রোজ রোজ জার্নি ভালো লাগে না তার, তাই এই পরিকল্পনা। ওকে পায়ের ওপর পা তুলে শুয়ে থাকতে দেখে নওরিন মেয়েটা বলে, কিরে ওভাবে মটকা মেরে পড়ে আছিস কেন? কথা পা নামিয়ে ওর দিকে তাকিয়ে বলল, প্রেমে পড়েছি, মন প্রেমে পড়েছি, অচেনা এক মানুষ আমায় পাগল করেছে, সে কেন আমায় ডাকে না। বলেই নাকা কান্না করতে লাগলো। নওরিন হেসে বলল, তোর ওই অচেনা মানুষ অচেনাই থেকে যাবে জানো। কথা মুচকি হাসলো। অচেনা নয় ভেনা, তার 14 গোষ্ঠীর ডিটেলস জেনে এসেছি। তোর ফাও আলাপ বন্ধ কর, পড়তে বস গিয়ে। কতদিন ধরে অ্যাবসেন্ট আছিস, মাথায় আছে জানো? বিশ্বাস করলি না আমায়? নওরিন 32 পাটি বের করে বলল, বিশ্বাস? আর তোকে? নওরিন পড়তে বসে। কথা উদাসীন হয়ে ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকিয়ে। এখনো তো নীরব ফোন করলো না। চিঠিটা পড়েছে তো। শতক বসে আছে মৈত্রীদের সোফায়। জিদ্দি মেয়েটা মানিনি তার কথা। নামাজ পড়ে এসে কতবার ইশারা করলো চল যাই, কিন্তু মহারানী তাকে তোয়াক্কাই করলো না। এরই মধ্যে মতিউর রহমান এলেন, হাতে আইসক্রিম, চিপস সহ আরো বিভিন্ন সদাই। শতককে দেখে মতিউর রহমান হেসে বললেন, আরে জামাই বাবাজি এসেছো দেখছি। শতক লাজুক হাসলো। আশ্চর্য, বিয়ের পর সকলে শুধু তাকেই লজ্জায় ফেলছে। যেখানে মহারানীর লজ্জা পাওয়ার কথা, অথচ মহারানী দিব্যি বসে আছে সোফায়, হাসছে মিটমিট করে। মতিউর রহমান হাতের জিনিসপত্র টেবিলে রেখে সোফায় বসে। মৈত্রী উঠে যায় বাবার জন্য পানি আনতে। আরু মাহিদের কোল থেকে নেমে মতিউর রহমানের কোলে বসে। মতিউর মেয়েকে চুমু খেয়ে খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা কি কি রান্না করছো? খাদিজা বাইরে গোয়াল ঘরে ছিল। মতিউর রহমানকে আসতে দেখেছে, স্বামীর ডাকে ড্রয়িং রুমে গেলেন। কেন? মতিউর রহমান হেসে বলল, প্রথমবার জামাই ঘরে এসেছে, জামাই আদর করতে হবে না? খাদিজা হেসে কিছু বলবে, তবে মাহিদ বলল, আব্বা এমন কিপটুস জামাইয়ের আবার আদর? নতুন জামাই শ্বশুর বাড়ি আসছে, তখন তো আবার খালি হাতে। শতক কটমট করে তাকালো। তখন 200টা গিলে এখন মির্জাফরি করছে। মতিউর রহমান হাসলো। শতক নিজেকে নির্দোষ প্রমাণের ভঙ্গিতে বলল, আমি আমার বড় বউর বাড়ি এসেছি। যখন শ্বশুর বাড়িতে আসবো তখন হাত ভর্তি জিনিস আনবো, বুঝলে? আব্বা তাহলে জামাই আদর তখনই করো কেমন? মৈত্রী ঠান্ডা পানি বাবার হাতে দিয়ে ভাইয়ের উদ্দেশ্যে বলল, তাহলে তখন যে 200 টাকার সদাই গিললে সেটা দাও। শতক মৈত্রীর দিকে তাকালো। মহারানী তার পক্ষে কথা বলছে। মনটা ভালো হয়ে গেল। মাহির চোখ বড় বড় করে বলল, আব্বা তোমার মেয়ে দেখছি বিয়ে হতে না হতেই জামাইয়ের পক্ষে কথা বলছে। আর মিঠু ওটা তোর জামাই মানে হুমার দুলাভাই, তো হুমার আবদার রেখেছে। হুমার কানে কানে কে বলেছে আবদারের কথা? মিঠু এখন জামাই আপন হয়ে গেল আর ভাই পর। থামবি তোরা? এখন থেকে আর আসবো না খালি হাতে। বাজার সদের সব আনবো আসার সময়, হয়েছে? আর আমি বলিনি আমাকে জামা আদর করতে। জামাই হওয়ার আগে আমি এই বাড়ির ছেলে। মতিউর রহমান হেসে বলল, তাই হয় নাকি জামাই বাবাজি? এখন বাড়ির জামাই আপনি, জামাই আদর তো আপনার হক। শতক সোফা থেকে উঠে বলল, বড়ব্বা তোমরা সবাই আমার পেছনে কেন পড়ে আছো? সবাই উঠে পড়ে লেগেছে আমার পেছনে। আমি চলে যাচ্ছি, থাকো তোমরা। খাদিজা হেসে বলল, বাপ ওদের কথায় কান দিস না, হাত মুখ ধুয়ে আয়, খেয়ে নে সবাই। কারেন্ট গেলে আবার আসার নাম নিব না।
খাওয়া দাওয়া শেষ করে মৈত্রী শতক বাড়ি ফিরে শফির সুলতানা তখন খেতে বসেছে। মৈত্রী এসে বলল, সরি মেজমা, দেরি হয়ে গেল। ভাতকে চড়িয়েছে? শফির রহমান মুখ ফুলিয়ে বলল, আমি চড়িয়েছি, তোমাদের চিন্তা করতে হবে না। আমরা বুড়া বুড়ি নিজেরটা নিজে রান্না করে খেতে পারবো। মৈত্রীর চোখ ছলছল করছে। এতক্ষণ ও বাড়ি থাকা উচিত হয়নি, এখন কারো বাড়ির বউ, আর কিছু দায়িত্ব আছে না। শতক ভাইয়ের কথা শুনে তার সাথে আসা উচিত ছিল। আব্বা কিসব বলছো? আমরা আগে আসতে চেয়েছিলাম, বরবার না খেয়ে আসতে দিল না। ও সুলতানা মুচকি মুচকি হাসছে। শফিও চোখ রাঙানি দিল। এতে হাসি বন্ধ হওয়ার বদলে পেরিয়ে এলো। মৈত্রী শতক সুলতানার দিকে তাকিয়ে হাসছে কেন শতক বুঝলো। হ্যাঁ, হেসে দিলে কেন? বেশ জব্দ করা যেত। মৈত্রী হেসে বড় আব্বার পাশে চেয়ার টেনে বলল, মেজমা, এটা কিন্তু ঠিক না। তবে কোনটা ঠিক? শফির বলে মুখে লোকমা নিল। শতক মাথা নেড়ে ঘরে গেল। এই গরমে এদের নাটক দেখতে ইচ্ছা করছে না। মৈত্রী হেসে বলল, কোনোটাই না। বুবু ঠিক বলে, তুমি ছোটবেলায় তাকে খুব জ্বালাতে। এখন বুঝতে পারছি আমি। মা কেমন আছে রে? যে গরম পড়েছে, তার উপর কারেন্টের জ্বালা। আমার এখানে আইপিএস আছে, কিছুদিন এখানে আনি, কি বলিস? মৈত্রী হেসে বলল, ভালোই আছে, আগের মতোই তো। আর বুবুর জন্য চার্জার ফ্যান আছে। আর এইখানে আনতে চাইলে তোমার বড় ভাইজানকে বলো। শফির মৈত্রীর দিকে তাকিয়ে বলল, ভাইকে বললে আগে ঝাড়ি খেতে হবে। আমি কি মার খেয়াল রাখছি না? হ্যাঁ হ্যাঁ, আর ভাইকে দেখলে আমার হাঁটুটা কাঁপে। তোমরা আব্বাকে ভয় পাও কেন? ছোট আব্বাও তো ভয় পায়, আব্বা তো বেশ হাসি খুশি। বুঝলি, গ্রামে থাকতে তখন 12-এর স্টুডেন্ট আমি। বন্ধুদের সাথে তাস খেলছিলাম, কিছু টাকা বাজিও ধরছিলাম। বাজিমাত করে 50 টাকা 120 টাকা বানিয়েছিলাম। তখনকার দিনে 120 টাকা মানে অনেক টাকা। আমি তো সেই খুশি, বাড়ি এসেছি ফুরফুরে মনে। আসলাম, খেলাম, সব ঠিকঠাক। রাতে খাওয়ার পর ঘুমাতে গেলে ভাই এসে আমাদের ঘরে, হাবিব আর আমি একসাথে ঘুমাতাম, তো এসে সরাসরি বলল। আমি তো ভয়ে শেষ। ভাই আবার জেনে যায়নি তো? আমতা আমতা করে বলেছিলাম, কই কোথাও যায়নি তো। ব্যাস, পিঠে হাতে পড়লো কয়েকটা কাঁচা কুঞ্চির উত্তম মাধ্যম। আমি তো ভয়ে কেনে দিয়েছিলাম। হাবিব তখন ছোট ছিল, এই 8 না 7 পড়তো। আমার মার দেখে ভয় রাতে ওর জ্বর এসেছিল, আমারও এসেছিল, কিন্তু ওই বেশি অসুস্থ হয়ে পড়েছিল। সেই দিন থেকেই ভাইয়ের সামনে গেলে সব ভুল চোখের পাতায় ভাসে। বলেই হাসলো। মৈত্রী অবাক হয়, আব্বা কখনো তাদের ধমকায় না। আরো কিছু আলাপ করে সব গুছিয়ে রুমে ফেললো। শতক বিছানায় শুয়ে আছে। এই লোকটা এত ঘুম কাতুরে। সে ওয়াশরুম থেকে এসে চুল আঁচড়িয়ে বেনি করলো, তারপর ওড়না বালিশের কর্নারে রেখে লাইট অফ করে এসে শতকের পাশে শুয়ে পড়লো। এপাশ ওপাশ করেও চোখে ঘুম ধরা দিল না মৈত্রীর। উঠে আবছা অন্ধকারে শতকের দিকে চাইলো। মাস্টার কত আরামে ঘুমিয়ে, আর তার ঘুম বাবাজি ধরাই দিচ্ছে না। সেই শতকের পাশ ঘেঁষে টি শার্টের ভিতরে হাত ঢুকিয়ে পিঠ জড়িয়ে বুকে মাথা রাখলো। নাক ডাবিয়ে মিষ্টি ঘ্রাণ নিল। আহা, যেন কোনো নেশালো বস্তু। সে আরও একটু গভীরভাবে শক্ত করে জড়িয়ে ধরল। শতক নড়ে চড়ে উঠল। মৈত্রীর হাত মুখ হাতিয়ে আবার ঘুমিয়ে পড়ল। যেমন করে ছোট বাচ্চা মাকে খুঁজে ঘুমিয়ে, একটু পর সেও ঘুমিয়ে পড়ল। মাঝরাতে নতুন কিছু উত্তেজনায় ঘুম হালকা হয়ে গেল মৈত্রীর। এমনিতেই তার ঘুম হালকা, বালিশ বিছানা ঘরবাড়ি আলাদা হওয়ায় যেন ঘুমটা আরো পাতলা হয়ে গেছে। মনে হচ্ছে কেউ তাকে চাপা দিচ্ছে। ভারী ভারী অনুভব হচ্ছে। বুকে চিনচিন ব্যথা অনুভব হওয়ায় ঘুম পুরোপুরি ভেঙে গেল। চোখ মুখে কিছু বিচ্ছে। সদ্য কাঁচা ঘুম ভেঙে যাওয়াতে ঠাওর করতে পারল না। সে ঠেলে সরাতে চাইলো না, পারল না। চোখ খুললো ধীরে ধীরে, বুঝতে পারলো সব। সেই শতককে সরাতে চাইলো, গাল ধরে সরল না শতক। আরো জোরে দন্তপাটি বসিয়ে দিল। মৈত্রী একদম মৃদুস্বরে উফ বলে উঠল। শতক ভাই বলে একবার ডেকে উঠল। শতকের ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। আরো গভীরভাবে হারিয়ে গেল। দুদিন পেরিয়ে গেছে। কথা বসে আছে কলেজের ক্যাম্পাসে। নওরিন পাশে বসে নোট পড়ছে। আরো সব বন্ধুরা একটু দূরেই বসে আড্ডা দিচ্ছে। ওর ফ্রেন্ডসদের মধ্যে নওরিন খুব পড়াখু, প্রায় সবসময় পড়বে সে। বন্ধু মহলে কোথাও আড্ডা দেওয়ার বা ঘুরতে যাওয়ার কথা উঠলে নওরিন আগেই না করে দিবে, বলবে, না রে, আমি যেতে পারবো না, পড়া আছে। ভেবেই মুচকি হেসে উঠল কথা। নওরিন বলল, তোর অচেনা ফোন করলো। কথা বলল না। এই মেয়েটা বিশ্বাসই করছে না যে অচেনা লোকের সাথে তার দেখা হয়েছে, কথা হয়েছে। সে দীর্ঘশ্বাস ফেললো। মনটা বেজায় খারাপ। এই নীরব তো ফোন করলো না, চিঠিটা পড়েনি হয়তো। তার সব চেষ্টা বিফলে গেল। আবার কবে নাগাদ যাবে বিরানপুর? এবছরে সম্ভব কি? আন্টি তো নীরবে বিয়ের কথা ভাবছেন। মৈত্রী না হলেও মেয়েদের তো
অভাব নেই। যদি না বি পজিটিভ কথা, ওই লোক ফোন করেনি তো কি হয়েছে, তুই করলে কি সমস্যা? ভাবাও সারা অ্যাপ্রনের পকেট থেকে ফোন বের করে কল করলো নীরবের নাম্বারে। রিং হচ্ছে। সবুজ মাঠ, মাঠের পাশে বিভিন্ন গাছ লাগানো, কড়ি গাছ, কৃষ্ণচূড়া, বট গাছ, আরও বিভিন্ন গাছ মাঠের চারিপাশে লাগানো। মাঠটা তেমন বড় নয়, ছোটই বলা চলে। এই গরম আবহাওয়ায় কাঠফাটা রোদে গাছের ছায়া যেন অমূল্য। ঠান্ডা বাতাসে তনুমন জুড়িয়ে যায়। নওরিন নোটস পড়ছে স্যারের। হঠাৎ কথার দিকে নজর যায়। মেয়েটা বোরখা পরা, নিকাবও পড়েছে। আগে তো সালোয়ার সুটি পরতো, কখনো স্কার্ফ পরলেও প্রায় পরে না। এখন হঠাৎ একেবারে বোরখা নিকাব। এত পরিবর্তন! বন্ধুরা কত কিছু বলে লেগ পুল করলো, তাও বোরখা পরে এসেছে। কথা ভালো মেয়ে, বেশি কথা বলে না, আবার অতটাও চুপচাপ নয়। কথা বলার সঙ্গী ভালো লাগলে বেশ কথা বলে। এবার আসছে নাগাদ চুপচাপই মেয়েটা। আচ্ছা, মেয়েটা ওই লোকটার ব্যাপারে সত্যি কথা বলছে না তো? সে নোটস বন্ধ করে কথার উদ্দেশ্যে ধীরে বলল, যেন অন্যরা শুনতে না পায়। এই কথু, তুই সত্যি বলছিস? দেখ, মিথ্যা বলবি না, আমি সিরিয়াস। কথা হতাশ ভঙ্গিতে চাইলো তার দিকে, মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। আবার ফোনের দিকে চাইলো। এই নীরব ফোন ধরছে না কেন? নওরিন বলল, চল ওইদিকে গিয়ে বসি নিরিবিলি। কথা ব্যাগ, পানির বোতল তুলে নিয়ে উঠে দাঁড়ালো। বন্ধু মহলের একজন জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস তোরা? এই যে এখানেই, কথা পড়া বুঝিয়ে নিবে বলল। ওরা আর কিছু বলল না, নিজেদের মধ্যে আড্ডা দিতে লাগলো। কথা নওরিন দূরেই বসলো। এবার বল, ছেলেটাকে পরিচয় দে। কথা দুই হাত পিছনে মাঠের উপর ঠেকিয়ে হালকা হেলে বলল, নীরব তালুকদার নাম তার। কি করে, কোথায় থাকে, স্টুডেন্ট কি? আস্তে নুরু, আস্তে বলছি। তারপর একটু চুপ থেকে বলল, গ্রামে থাকি। তাহলে তো বেশ হয়, তোরও তো গ্রামীণ জীবন পছন্দ, পথ সহজ হবে। কিচ্ছু সহজ হবে না। নীরব উচ্চ মাধ্যমিক পর্যন্তই পড়েছে। সে একজন টুকটাক টাইপের গুন্ডা। অবশ্য বাজারে তাদের জুয়েলারি দোকানে বসে। নওরিন মনে হয় ফিট খাবে। কোথাও ওর কথা আর ভাবিস না, অশিক্ষিত ছেলে, তার উপরে গুন্ডা। কথা হেসে বলল, ভাবি না তো আপনা আপনি ভাবনাতে এসে যায় নুরু। নওরিন আর কিছু বলবে, এরই মধ্যে কথার ফোন বেজে উঠল। কথা স্ক্রিনে তাকিয়ে দেখে নীরব নামটা জলজল করছে। খুশিতে আত্মহারা হয়ে রিসিভ করে নওরিন আপুকে চুপ থাকতে বলল। কথা সালাম দিল। নীরব উত্তর দিয়ে বলল, কে বলছেন? আমার নাম্বার সেভ নেই আপনার কাছে। সেদিন কয়বার কল দিলাম, কথা হলো। আর তাছাড়া গলার আওয়াজ তো শুনে চিনতে পেরেছেন পারতেন মিস্টার নীরব। মুখ ছোট করে বলল কথা। নীরব এবার বুঝতে পারলো কে কল করেছে। সে তো চিঠিটার কথা ভুলেই বসেছে। কি হলো, কথা বলছেন না কেন? নাকি এখনো চিনতে পারছেন না? আমি কথা মির্জা। নীরব মুচকি হাসলো। মেয়েটা তার সাথে এমন ভাবে কথা বলছে যেন তাদের মধ্যে গভীর প্রণয়। চিনবার পারছি ম্যাডাম। তা কেন ফোন করেছিলেন? কোনো দরকার? কেন দরকার ছাড়া ফোন করা যাবে না নাকি? এমনি দরকার ছাড়া কথা বলে কি লাভ ম্যাডাম? কি ম্যাডাম ম্যাডাম শুরু করে দিয়েছেন? আমি কি আপনার টিচার নাকি? তা নন, কিছু বলবার চান? আমি একটু ব্যস্ত আছি। কথার রাগ হলো। কিসের ব্যস্ততা? দোকান আছি তো। তো আমিও কলেজে, তবুও কথা বলছি, আপনাকেও শুনতে হবে। নীরব এবার চিরচেনা গম্ভীর মুখে ফিরে এলো। আমি আপনার বয়ফ্রেন্ড নই যে আপনার আদেশ মাইনে নেব। তো হয়ে যান না মিস্টার নীরব। আদেশ দেব না, ভালোবাসার চাদরে মুড়িয়ে নেব। আবে কি কথা বলবেন না। আর ওই দিন টাকার বাজে চিঠি পাঠিয়েছেন কেন? আপনি সামনে থাকলে এক দমকে ভালোবাসার বোধ মাথা থেকে বের করে দিতাম। জীবন সিনেমা পেয়েছেন? আর হ্যাঁ, এই নীরব তালুকদারকে হুমকি, কানের নিচে এমন চটকানা দিব 7 দিন কানে শুনতে পাবেন না। আমাকে আর ফোন করে বিরক্ত না করলে খুশি হব। বলেই কল কাটতে নিবে, তখনই নওরিন ফোনটা কেড়ে নিয়ে বলল, তোর সাহস তো কম না, আমার জানুকে মারতে চাস? আমাদের চিনিস না, মেরে একদম হাড়গোড় ভেঙে দেবো বলে দিলাম। কথা গোল গোল করে তাকিয়ে নওরিনের দিকে। এই মেয়ে কি বলছে? সে তো চিঠিতে এমনি এমনি ভয় দেখিয়েছিল। সে জেদির সাথে ভয়ঙ্কর ভীতুও। কত সাহস নিয়ে লিখেছিল চিঠি, এখন তার কি হবে? নওরিন ফোনে কথা বলার সময় কানটা এগিয়ে ওর পাশেই বসে কথা শুনছিল। ওভাবে প্রাণপ্রিয় বান্ধবীকে হুমকি দেওয়ায় মেনে নিতে পারেনি। নীরব কথাগুলো শুনে স্তব্ধ। এই কে আপনি? সাহস তো কম না আপনার? তুই তুকারি করছেন, বেয়াদব মাইয়া মানুষ।
নওরিন কিছু বলবে কথা ফোন নিয়ে তড়িঘড়ি করে বলল, সরি 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 মিস্টার নীরব। রাখুন আপনার সরি। কে কথা বলছিল ফোনে? আমার বান্ধবী। আসলে ওর কথাই কিছু মনে করবেন না, ওর মাথার তারটা ছেঁড়া, বুঝলেন? বুঝবার দরকার নাই, আর ফোন দিবেন না। আমি ওর হয়ে সরি বলছি তো। আর আর হ্যালো, যা কেটে দিল। থাক। বলেই নওরিনের দিকে তাকিয়ে বলল, নুরুর বাচ্চা, তোর জন্য আমার সংসারের শুরুতেই আগুন লাগলো। নওরিন নোটস বের করে নোটসে মনোযোগ দিয়ে বলল, ওই বেটা, তোকে ভাবই দেয় না, আবার সংসার। বাস্তবে ফিরে আয় জানো। কথা কাঁদো কাঁদো হয়ে ফোন আছাড় মারতে নিয়েও নিল না। ফোনটা যে তার কলিজার মতো। ঝর্ণা আরুর সাথে বসে লুডু খেলছে। আরু পারে না খেলতে, তবুও খেলবে বলে জেদ করছে। অগত্যা ঝর্ণা বসে আছে। আরু কতক্ষণ লুডুর কৌটা নিয়ে ঘটঘট করে চাল দিল। কি পড়লো বুঝতে পারলো না, তবে চিল্লিয়ে বলল, ভাবি দেখো, ছক্কা বলেছে আমাল। ইয়ে ইয়ে। ঝর্ণা হেসে তার গাল টিপে বলল, ছক্কা পড়েনি, পুট পড়েছে তো। আরু ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, আমি তো পুত দেইনি, দেখো গন্ধও নেই। ঝর্ণা জোরে হেসে উঠল। আরু পিটপিট করে তাকিয়ে বলল, ভাবি তুমি পুত দিয়েছো? বলেই আবার জোরে বলল, ভাবি ভাবি তুমি পুত মেরেছি, দেখি যাও। ঝর্ণার চোখ বড় বড় হয়ে গেল। কি বলে এই মেয়ে, মানিজ্জত সব শেষ করে দেবে দেখছি। সে আরুকে কোলে নিয়ে আসতে বলল, ওরু কি বলছো? কেউ পুট দেয়নি? আমি বলেছি পুট পড়েছে। লুডো খেলায় একে পুট বলে। সত্যি বলছো? আরু আবার খেলতে শুরু করলো। ঝর্ণা হাঁপ ছেড়ে বাঁচলো, নয়তো জামাই শাশুড়ির সামনে ইজ্জতের ফালুদা বানিয়ে ফেলতো। খাদিজা খাতুন উঠোনে বসে মাছ করছে, বড় রুই মাছ। মতিউর রহমান কিনে কর্মচারী ছেলেটার হাতে পাঠিয়েছে। মাছের চাকা খসানো হয়ে গেছে, মাথাটা বেশ বড়ই। মাথা না কাটলে এর ভিতর ঝাল নুল যাবে না, তাই মাথা কাটতে নেয়। তখনই বাম হাতের বুড়ো আঙ্গুলের সাথে বটি লেগে আঙ্গুলের ডগা বেশ খানিকটা কেটে যায়। খাদিজা আ বলে হালকা গলায় চিৎকার দিয়ে উঠল। মাহিদ বাড়িতেই আসছিল বন্ধুর সাথে দেখা করে। মায়ের চিৎকার শুনে তড়িঘড়ি করে গেট খুলে উঠানে এলো। মাকে আঙ্গুল ধরে থাকতে দেখে বসে কাটা জায়গা চেপে ধরলো যেন রক্ত না বের হয়। মা দেখে কাজ করবে না? কতখানি কেটে গেল, রক্ত বেরোচ্ছে কেমন করে? খাদিজা মুখ ব্যথায় কুচকে বলল, দেখেই কাটছিলাম আব্বা, হঠাৎ করে হয়ে গেল। মাহিদ মাকে নিয়ে ওয়াশরুমের সামনে দেয়ালে ট্যাপ আছে থালা বাসন ধোয়ার জন্য, সেটা ছেড়ে হাত ধুয়ে দিল। ঝর্ণাও আরু এলো উঠানে। ঝর্ণা বলল, আম্মা কি হয়েছে? মাহিদ খেকিয়ে বলল, কিছু হয়নি, তুমি যাও পায়ের উপর পা তুলে বসে থাকো। রাজরানী কিনা, আমার মা সারাদিন কাজ করবে আর তুমি বসে থাকবে। রাজার হাল পাওনি এটা। যখন দেখি বসে থাকা, বাড়ির কাজে হাত নেই। আমার বাড়ি থাকতে হলে কাজ করে খেতে হবে। খাদিজা ছেলেকে ধমক দিল, সব কাজেই আমার সাথে হাত লাগায়। মানছি তেমন পারে না, তবে চেষ্টা করে ধীরে ধীরে আমার কাছেই থেকে শিখবে। মাছ কাটার সময় আমার সাথে বসে দেখছিল, আরো জেদ করায় ওর সাথে খেলতে বসেছে। থাকার সাফাই পাইতে হবে না, সব কাজ তোমার একার করতে হবে কেন? এখানটায় চেপে ধর, আমি স্যাবলন তুলে আনছি। বলেই মাকে কাটা জায়গা চেপে ধরিয়ে ঘরে যায়। ঝর্ণা টলমল চোখে দাঁড়িয়ে সেই জায়গায়। এতদিন সকলের ভালোবাসা পেয়ে এসেছে, কেউ কখনো একটু বাঁকাটনেও কথা শোনায়নি। বাবার মতো আদর করে শ্বশুর, প্রায় মায়ের মতোই যত্ন করে শাশুড়ি। ননদটা তো তারই কম বয়সী বান্ধবী। আর স্বামী নামক লোকটার আদরে আদরে গভীর প্রণয়ে জড়িয়ে রেখেছে। আজ এভাবে কথা বললো তার বুকটা ফেটে যাচ্ছে মনে হয়। বাবা মার কথা মনে পড়ছে, ভাই দুইটার কথাও বারবার বাজছে কানে। সবাই তাকে আদরে আদরে রেখেছে, কখনো কোনো সাংসারিক কাজের ধারে কাছেও আসতে দেয়নি। তার কাজ ছিল পড়াশোনা, খাওয়া, ঘুম। দাদি খোঁচা মেরে কথা বলতো, আবার কখনো আদর করতো। এ বাড়িতে এসে সে অনেক পরিবর্তন হয়েছে। গ্লাসে পানি না ঢেলে খাওয়া মেয়ে সব কাজে শাশুড়িকে সাহায্য করে। সে কাজ পারতো না, এখন অনেক কিছুই শিখেছে, আরও শিখবে। এখন লাভ দিয়ে তো আর কলা গাছে উঠতে পারবে না, তাই না? আরও মায়ের আঁচল ধরে কাঁদো কাঁদো হয়ে দাঁড়িয়ে, মায়ের জন্য মনটা পুড়ছে তার। মাহিদ এসে মায়ের হাত বেঁধে দিল। মাছের মাথাটা কাটা হয়েই গিয়েছিল, একটু বেজেছিল। ঝর্ণা সেটা কেটে মাছগুলো ভালো করে ধুয়ে নিল। মাহিদ ঘরে। ঝর্ণা খাদিজাকে বলে মাছ ফ্রিজে রাখলো। রাতের রান্না ঝর্ণাই করলো। এতদিন দেখে এসেছে, মাঝে মধ্যে সাহায্য করেছে। আর মৈত্রী রান্নার সময় এসে দেখে দিয়ে গেছে। রাতে মতিউর রহমান খাবার খেয়ে প্রশংসা করেন। মাহিদ চুপচাপ খেয়েছে। খাওয়া দাওয়া শেষে মতিউর রহমান ঘরে বসে স্ত্রীর হাতের বাঁধন খুলে স্যাভলন পানি দিয়ে পরিষ্কার করে আবারও বেঁধে দিচ্ছে। অরুটা ঘুমিয়ে পড়েছে জলদি। দেখে কাজ করবা না, সব খেয়াল রাখো। নিজের খেয়ালটা কে রাখবে শুনি? আপনি আসেন তো আমার খেয়াল রাখবার জন্য।
মতিউর রহমান হাসল। খাদিজা স্বামীর দিকে অপলক চেয়ে। হঠাৎ বিয়ের পরের দিনগুলোর কথা মনে পড়ে গেল। রান্না করার সময় তেল লেগে হাতে একটু পুড়ে গেলে মতিউর রহমান তাকে অনেক বকেছিল সাবধান না থাকায়, অমনোযোগী হওয়ার জন্যে। এতে খাদিজার নরম মন অভিমান করেছিল। যাদের জন্য রান্না করতে গিয়ে হাত পুড়ালো তারাই বকছে। পরে যখন হাতে মলম লাগিয়েছিল, বাজার থেকে বরফ কুচি এনে অনেকক্ষণ হাতে ঘষেছিল, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনাও দিয়েছিল। অভিমান গলে পানি হয়ে গিয়েছিল। এতটা ভালোবাসাময় যত্ন পেলে কে না গলবে। পুরোনো দিনের কথা মনে পড়ায় চোখে পানি চলে এসেছে। কতটা মধুর ছিল সেই দিনগুলো। শাসন, ভালোবাসা, খুনসুটি, কখনো ঝগড়া, সব কতই না ভালো ছিল, মধুময়। মতিউর রহমান স্ত্রীর চোখে পানি দেখে বলল, দুঃখ পাইতাছো? বলেই হাতে ফু দিতে লাগলো। খাদিজা আঁচলে চোখ মুছে পড়ল। আর পারতেছি না। মাহিদ ঘরে ঢুকে দেখে ঝর্ণা বিছানায় শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে কি? সে ওয়াশরুম হয়ে আসে, লাইট অফ করে পরনের গেঞ্জিটা খুলে বিছানায় শুয়ে পড়ল। তখনই বুঝতে পারলো বোকাটা ঘুমিয়ে নেই। নাক টানছে মৃদু আওয়াজে, কাঁদছে হয়তো। তখন ওভাবে বলাটা ঠিক হয়নি, কিন্তু হায়, একবার বলা জবান কি ফিরিয়ে নেওয়া যায়? মায়ের এমন অবস্থা দেখে মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল। মাহিদ দীর্ঘশ্বাস ফেলল। এখন মানাতে হবে বোকাটাকে। সে পেছন থেকে জড়িয়ে ধরল ঝর্ণাকে। ঝর্ণা ছাড়িয়ে নিতে চাইল। মাহিদ শক্ত করে ধরল। বোকা রানী রাগ করে আজ? ঝর্ণা জবাব দিল না। তখন কথা শুনে এখন দরদ দেখানো হচ্ছে? মাহিদ আবারও বলল, কথা বলবে না বোকা রানী? আদর করলে রাগ ভেঙে যাবে। নাকি বাচ্চাদের মতো কান ধরতে হবে? না, তাও কথা বলল না ঝর্ণা। মাহিদ তাকে এদিকে ঘুরিয়ে এনে কপালে চুমু এঁকে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ঝর্ণা ফুপিয়ে উঠল। মাহিদ শক্ত করে বুকে জড়িয়ে নিল। মার আঙ্গুল কেটে রক্ত পড়ছিল অনেক। তোমায় আশপাশে না দেখে রেগে গিয়েছিলাম। মা কত কাজ করে, আগে মিঠুই বেশি কাজ করত। মিঠু চলে যাওয়ায় কাজ একটু বেশি। আমি জানি তুমি মাকে হেল্প করো, কাজ শেখার চেষ্টা করছো। আমার উপরে বলা উচিত হয়নি, ভুল হয়েছে। ভালোবাসি। ঝর্ণার ফোপানি বন্ধ হয়েছে। মাথা নিচু করে দেখলো ঘুমিয়ে পড়েছে। আর একটু কাছে টেনে সেও নিদ্রায় শায়িত হলো। পেরিয়ে গেছে বেশ কিছুদিন। মৈত্রীয় শতকের ভালোবাসাময় খুনসুটি সংসার বেশ চলছে। রাতে খাটে হেলান দিয়ে বসে, পা শটান করে বসে শতক দ্য ট্র্যাজেডি অফ কিং লিয়ার বইটি পড়ছিল। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। মৈত্রী বসে সাধারণ রসায়ন বইটি পড়ছিল। তবে পড়ায় কোনো রসকস পেল না। কেমিস্ট্রি তার অতটাও ভালো লাগে না। সে একটু পড়ে বই বন্ধ করে শতকের দিকে উকিঝুঁকি দিল। এই মাস্টারটা কি সব ইংরেজি টোবেল পড়ে? সে তো ঠিকঠাক ইংরেজি উচ্চারণই করতে হিমশিম খায়। তুমি সবসময় এইসব ইংরেজি বই কেন পড়ো? বাংলা উপন্যাসও তো পড়তে পারো। শতক বইয়ের থেকে মুখ তুলে বইয়ের পৃষ্ঠা ভাঁজ করে বইটি বন্ধ করে চশমা খুলে সাইডে রাখে। পড়ি তো, বাংলা পড়েছি। আমি যদি ইংরেজি নিয়ে অনার্স করেছি, আর অনেক ইংরেজি নোভেল আর বিভিন্ন কিছু সংরক্ষণ আছে, তাই এগুলো বেশি পড়া হয়। তুই পড়তে পারিস? মৈত্রী ভেঙচি কেটে বলল, আমার পাগলা কুত্তায় কামড়ায় নাই। বললে হয় ইংরেজি পারিস না, ঘুরে ফিরে বলার কি আছে? হ্যাঁ, পারি না তো। আর আমি পারতেও চাই না। আমি মনে প্রাণে মুখেও বাঙালি। সালাম, বরকত, রফিকরা কি এমনি এমনি ভাষার জন্য রক্ত দিয়েছে নাকি? আমি কেন নিজের ভাষা রেখে ব্রিটিশদের ভাষায় কথা বলবো? বলো। শতক চোখ ছোট ছোট করে বলল, A bad workman quarrels with his tools. এর মানে জানিস? মৈত্রী ভেবে বলল, খারাপ কাজের লোক টুল নিয়ে ঝগড়া করে। মৈত্রী ভাবলো ব্যাড মানে খারাপ, কোয়ারেল মানে ঝগড়া, আর ওয়ার্কম্যান মানে কাজের লোক হবে হয়তো, তাই বলে দিয়েছে। শতক হেসে বলল, হয়নি। তাহলে কি হবে? শতক উঠে এসে তার মাথায় টোকা মেরে বলল, নাচছে না জানলে উঠান বাঁকা। মৈত্রী আহাম্মক হয়ে গেল। মাস্টারের বাচ্চা তাকে বোকা বানালো। তুমি আমায় অপমান করতে পারো না, একদম মেরে দেব। শতক হাই তুলে বলল, আমি কখন অপমান করলাম? জাস্ট সত্যি কথাটা ধরে দিলাম। অপমান করেছো আমায়, আমি অতটাও বোকা নই। আরে বাবা, ঝগড়া করছিস কেন? আমি ঝগড়া করছি আর তুমি শান্তনা গীত গাইছো? ওয়ামেন। মৈত্রী চোখ রাঙিয়ে কিছুক্ষণ ভেবে হেসে বলল, আচ্ছা তুমি এত জানো বলো তো? একটা গাড়িতে 3 জন লোক যাচ্ছে। প্রথম জন খুনের আসামি, দ্বিতীয় জন ডাকাত, তৃতীয় জন চোর। তাহলে বলো তো গাড়িটা কে চালাচ্ছে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।